ওয়ান শট ক্লাস এখনো যায়নি লাইভে। লাইভে যাবে এখন। হ্যাঁ, গ্রন্থিক ভাই। লাইভে গেছি, লাইভে গেছি। আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী ছিল, এবার তোমাদের সর্বশেষ পরীক্ষা বলতে গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, পরবর্তীতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হয়তোবা সাত কলেজের পরীক্ষাগুলো হবে। তো পাবলিকিয়ান হওয়ার শেষ সুযোগ আজকে। তোমাদের হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ডি ইউনিটের যে পরীক্ষাগুলো হবে তোমাদের সামনে, সেটির আঙ্গিকে তোমাদের একটি ওয়ান শট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এবং তোমাদের এই সর্বশেষ পরীক্ষাটি যেন আরো সুন্দরভাবে দিতে পারো এবং যাদের কোথাও চান্স হয়নি তারা যেন সর্বশেষ সুযোগটাকে লুফে নিতে পারো, সেজন্যই আজকে আমাদের এই আয়োজন। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা, যারা লাইভে আছো। আজকে আমরা হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির যে সচরাচর কোশ্চিন প্যাটার্ন, সেই কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী আজকে আমরা ইংরেজি একটি ওয়ান শট ক্লাস নিব। সেখানে আমরা 50টি এমসিকিউ সলভ করব। এবং তোমরা জানো তোমাদের এইচএসটিউতে 50টি ইংরেজি কোশ্চিন থাকবে, এবং সেই কোশ্চিন সলভের মাধ্যমে আজকে আমরা ক্লাসটি দেখবো। ঠিক আছে, তো আমরা প্রথম কোশ্চেনের দিকে যাবো, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমরা দেখো, তোমরা এতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের অবশ্যই একটি অভিজ্ঞতা হয়েছে যে ইউনিভার্সিটিগুলোতে কি কি ধরনের প্রশ্ন আসতেছে বা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাই একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেন্টেন্স কারেকশন। অর্থাৎ তোমাদের যে একটি কোশ্চেনে যে চারটা অপশনে তিনটে অপশন ভুল থাকবে, তোমাকে কারেক্ট ধরে নিতে হবে। অথবা তিনটা তোমার কারেক্ট থাকবে, একটা ইনকারেক্ট ধরে নিতে হবে। ঠিক আছে, তো এরকম যে সেন্টেন্স কারেকশনের কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আমাদের খুব আসে। তো এই সকল কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব যে টেন্সের দিকে লক্ষ্য করব, সাবজেক্ট অবজেক্টের ব্যবহারের দিকে একটু ভালো মতো লক্ষ্য করব। ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি যে দ্য পাইল অফ বন্ডস অন দ্য প্লেট শোজ হাউ মাচ চিকেন দ্য ফ্যামিলি হ্যাড এট, তাহলে দেখো এই চারটা অপশনে তোমাদের কি আছে, হ্যাড আছে। হ্যাড আছে বলতে কি বোঝায়, যে হ্যাড থাকা মানে কি বোঝাচ্ছে, হ্যাড প্লাস ভি3 থাকা মানে বোঝা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? হ্যাড প্লাস ভি3 থাকা মানে বোঝাচ্ছে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন তোমরা যখন টেন্স পড়েছো, তোমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবা যে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেই কাজটাতে আমরা কি কি বসাই, পাস্ট পারফেক্ট টেন্স বসাই। এবং যেটা পরবর্তী পরে ঘটে সেটা বসাতে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এইখানে দেখো, দ্য পাইল অফ বন্ডস অন দ্য প্লেট, এই পর্যন্ত আমার সবকিছু সেম আছে, তাই না? এই পর্যন্ত আমার সবকিছু সেম আছে। এইখানে আমার রয়েছে কি, হ্যাড। দেখো আমি যদি কোনো কিছু লক্ষ্য না করি, শুধু হ্যাডের এইখানে লক্ষ্য করি, দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আমরা কি বসাই সচরাচর, হ্যাভ হ্যাজ হ্যাড। এরপরে সবসময় কি বসে, ভি3 বসে। এখানে দেখো হ্যাড এর পরে ভি2, তাই না? এখানেও হ্যাড এর পরে কি, ভি2। এখানেও হ্যাড এর পরে কি, ভি2। একমাত্র ভি3 আছে হচ্ছে হ্যাড ইটেন। এবং তার অপর পাশে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? তার অপর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। অর্থাৎ অতীতের, তুমি এইভাবেও কোশ্চিন অ্যান্সার করতে পারো হ্যাডের দিকে লক্ষ্য করে। আবার এভাবেও কোশ্চেন অ্যান্সার করতে পারো যে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আমার আগে ঘটবে সেই কাজে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখানে দেখো, দ্য পাইল অফ বন্ডস অন দ্য প্লেট শোড হাউ মাচ চিকেন দ্য ফ্যামিলি হ্যাড ইটেন। একটা ফ্যামিলি আগে চিকেনটা খেয়েছে, তারপরে আমরা প্লেট পর্যবেক্ষণ করে এই ধারণাটা লক্ষ্য করেছি, তাই না? তার মানে যে কাজটি আমার আগে ঘটতেছে অতীতের, সেই কাজটিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিব। এবং তারপরে যেটা আমরা অনুধাবন করতেছি সেটাতে দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে সঠিক উত্তরটা হচ্ছে সি। ঠিক আছে। আচ্ছা, সুমাই ইয়াসমিন একজন বলেছে জিএসটি কাটমার্ক কেমন হবে স্যার বলতে পারেন? এভারেজ তো 55 বা 50 আশেপাশে হয়তো বা থাকতে পারে, কারণ কোশ্চিন এবার একটু সহজ মনে হইলো গতবারের চেয়ে। তারপরেও রেজাল্ট না দিলে আসলে বলা যায় না। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চিনটাতে আমরা একটু যাবো, যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। আরেকটা সেন্টেন্স কারেকশনের কোশ্চিন। দেখবে এই কোশ্চিন গুলো প্রচুর আসে, এই সেন্টেন্স কারেকশনের এই কোশ্চিন গুলো প্রচুর আসে। তো এই এই সকল কোশ্চিন অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের গ্রামারের প্রত্যেকটা টপিকের উপর একটি ভালো ধারণা থাকা প্রয়োজন। এই সেন্টেন্সটাতে কি হবে একটু বলো তো। আচ্ছা, দেখো আমরা একটু লক্ষ্য করি যে ইচ অফ দ্য সিস্টার্স আর, এখানে আর রয়েছে, জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউস ইট, দ্য মুভ হ্যাজ ডিসপার্সড, নেইদার হি নর আই ওয়াজ দেয়ার, তাই না? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। তোমরা লক্ষ্য করো, আমরা কি জানি যে ইচ অফ, ওয়ান অফ, এইদার অফ, তাই না? নেইদার অফ, এই সকল ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ, এগুলোর পরে কি বসে, নাউনটা বসে হচ্ছে প্লুরাল।
তাই না, নাউন বসে প্লুরাল, কিন্তু ভার্বটা বসে কি আমার সিঙ্গুলার, তাই না, ভার্বটা বসে সিঙ্গুলার। এখানে দেখো ইচ অফ, ইচ অফ এরপরে আমার নাউনটা বসেছে প্লুরাল কিন্তু ভার্বটাও বসেছে কি প্লুরাল, কিন্তু আমার ভার্বটা কি লাগবে সিঙ্গুলার, এর জন্য এখানে ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে এইটা। তোমরা আবার দেখো জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউস ইট, এখানে আমার কোনো ভুল নেই। দ্য মুভ একটি কালেকটিভ নাউন, এরপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসেছে, এখানেও আমার কোনো ভুল নেই। নেইদার হি নর আই, এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি যে এইদার ডট ডট অর বা নেইদার ডট ডট নর, তাই না, নেইদার ডট ডট নর, আবার নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই, তাই না, আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখানে দেখো যে এই নেইদার হি নর আই ওয়াজ দেয়ার, এখানে দ্বিতীয় সাবজেক্ট আমার সিঙ্গুলার, তার ভার্বটাও বসেছে কি সিঙ্গুলার, অর্থাৎ এই সেন্টেন্সটাতে উত্তরটা হবে হচ্ছে এ, কারণ কি ইচ অফ, ওয়ান অফ, এইদার অফ, নেইদার অফ, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই, নাউনটা বসে আমার প্লুরাল, বাট ভার্বটা বসবে কি সিঙ্গুলার। এখানে আমার আর এর বদলে হওয়ার কথা ছিল কি ইজ। ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। উই কান্ট মেকিং আ ডিসিশন, ড্যাশ মেকিং আ ডিসিশন, উই হ্যাভ টু ডিসাইড নাও, এই কোশ্চেনটা এসেছে কোথা থেকে, ফ্রেজাল ভার্ব থেকে। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব থেকে। তো ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমাদের যে মেমোরাইজিং পার্টগুলো আছে, তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই পার্টগুলো একটি খুবই ক্রুশিয়াল পার্ট, এখান থেকে সবসময় কোশ্চেন আসে। তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। তোমরা দেখো পুটেও মানে কি, পুটেও মানে হচ্ছে ত্যাগ করা, তাই না, পুটেও মানে হচ্ছে কি ত্যাগ করা, পুট ওভার বলতে কিছু নেই, পুট আউট মানে কি এক্সটিংগুইশ বা কোনো কিছু নিভিয়ে দেওয়া, কোনো কিছু কি নিভিয়ে দেওয়া। আচ্ছা, আর পুট অফ মানে কি, পুট অফ মানে হচ্ছে কোনো কিছু স্থগিত করা, কোনো কিছু স্থগিত করা। এখন দেখো অ্যান্সার অনুযায়ী, অর্থাৎ এই যে এ সি ডি এগুলোর অর্থ অনুযায়ী এখানে কোনটা বসে তোমরা একটু বলো তো। আচ্ছা, এটার উত্তরটা হবে হচ্ছে কি পুট অফ, উই কান্ট পুট অফ মেকিং আ ডিসিশন, অর্থাৎ আমরা ডিসিশন মেক না করে এখান থেকে এখানে ডিসিশনটা স্থগিত রাখতে পারি না, আমাদেরকে অবশ্যই উই হ্যাভ টু ডিসাইড না, আমাকে এখনই কি করতে হবে ডিসাইড করতে হবে। এই জন্য এখানে অর্থ অনুযায়ী, ফ্রেজাল ভার্বের অর্থ অনুযায়ী এখানে বসেছে হচ্ছে পুট অফ। পরবর্তী কোশ্চেনটাতে আমরা দেখবো যে আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড, এটা কোথা থেকে এসেছে, এটা আমাদের এসেছে হচ্ছে কানেক্টরস থেকে বলতে পারো, যে আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড, এটার উত্তরটা কি হতে পারে। আচ্ছা, 3-এর সি বলছো, 3-এর সি যারা বলেছো সঠিক। কোশ্চিন আশা করি সহজ হবে, কোশ্চিন ইনশাল্লাহ তোমাদের জ্ঞানের ভিতরই থাকবে। আচ্ছা, দেখো 4 নং কোশ্চিনটাতে আমরা একটু লক্ষ্য করি। আই কুড নট স্লিপ মানে কি আমি ঘুমোতে পারিনি ড্যাশ ভেরি টায়ার্ড, এখানে আছে আমার অলদো, ডিসপাইট, ডিসপাইট, ইনস্পাইট, এই 4টা জিনিসই বসে হচ্ছে কি বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। কি অর্থ, বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। এই অলদোটা বসে হচ্ছে কোন সেন্টেন্সে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে, তাই না, একটা কমপ্লেক্স সেন্টেন্সে। আর ডিসপাইট, ইনস্পাইট এগুলো বসে হচ্ছে কোথায়, সিম্পল সেন্টেন্সে। এই দুইটার অর্থ, এই সবগুলো একই অর্থ প্রকাশ করে। এবার দেখো আমার এখানে আছে কি আই কুড নট স্লিপ, কুড মানে কি পাস্ট, তাই না, বাট এখানে আছে কি অ্যাম মানে প্রেজেন্ট, তার মানে এটা আমার হবে না, এখানে যদি আমার ওয়াজ থাকতো তাহলে আমি এটা উত্তর নিতে পারতাম। আবার দেখো ডিসপাইট বসে একটা সিম্পল সেন্টেন্সে, তার মানে কি এরপরে আমার কি লাগবে, একটা ফ্রেজ লাগবে, কিন্তু এখানে আমার আছে কি একটা ক্লজ আছে, এর জন্য আমার এটা ভুল। আবার দেখো ডিসপাইট অফ বলতে কিছু হয় না, কারণ ডিসপাইট এর পরেও আমরা জানি অফ বসে না। আবার দেখো ইনস্পাইট অফ বিং, এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডি নম্বরটা, যে ইনস্পাইট অফ বিং ভেরি টায়ার্ড মানে আমি ক্লান্ত থাকা সত্ত্বেও আই কুড নট স্লিপ, আমি কি করতে পারিনি ঘুমাতে পারিনি। এই যে বিপরীত অর্থ প্রকাশ করে, এই বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দো অল দো ইউজ করি এবং সিম্পল সেন্টেন্স ইউজ করি ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। ঠিক আছে, আমরা অলদো আই অ্যাম নিতে পারতাম যদি এখানে ক্যান থাকতো,
কারণ কি সিকোয়েন্স অফ টেন্সের অনুযায়ী আমার ক্লজের দুটো ক্লজই থাকতে হবে কি, সেম থাকতে হবে। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু লক্ষ্য করব, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আবার আমাদের একটি কি কারেক্ট সেন্টেন্সের কোশ্চেন, অর্থাৎ সেন্টেন্স কারেকশনের কোশ্চেন। এবার দেখো এখানে কি বলেছে, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দ্য ডেথ, হি ইজ এ ফেমাস থিফ, অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। তো এই সকল কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে অবশ্যই গ্রামারের সকল টপিক আমাদের ধর্তব্যের মধ্যে রাখতে হবে। এবার আমরা লক্ষ্য করে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ প্লুরাল আছে, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, কোনো সমস্যা নেই। আবার এখানে আছে কি অ্যাবসেন্ট। এবার লক্ষ্য করো, কিছু কিছু ভার্ব আছে এই অ্যাবসেন্ট এগুলোর পরে আমার একটা কি লাগবে, ফ্রম লাগবে, অ্যাবসেন্টেড ফ্রম ইন দ্য ক্লাস। আবার এখানে দেখো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, কোনো সমস্যা নেই, হি ইজ এ ফেমাস থিপ। দেখো ফেমাস থিপ বলতে কিছু হয় না, ফেমাস ম্যান হইতে পারতো, বাট থিপ তো কখনো ফেমাস হয় না, তারা কি হয়, নটোরিয়াস হয়। তুমি লিখতে পারতো নটোরিয়াস থিপ, তাই না? ফেমাস থিপ কখনো যায় না একসাথে। আবার দেখো অনলি গ্রাজুয়েটস আর ইলেগিবল, এগুলো হচ্ছে কি আমাদের কনফিউজিং ওয়ার্ডস এর যে ব্যবহারগুলো। ইলিগিবল মানে কি, দুষ্প্রাপ্য, আর এটা উত্তরটা হবে কি ইলিগিবল, মানে যোগ্য অর্থে বসবে, ঠিক আছে? এই কনফিউজিং ওয়ার্ডস গুলো তোমরা লক্ষ্য করবা, ইফেক্ট, অ্যাফেক্টস আছে, ইকোনমিক, ইকোনমিক্যাল আছে, এদের মধ্যে যে পার্থক্যগুলো, কনফিউজিং ওয়ার্ডস এর যে পার্থক্যগুলো, এগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন চলে আসে। ঠিক আছে, তার মানে কি না, অনলি গ্রাজুয়েটস আর এলিগেবল হবে, এখানে হবে কি হি ইজ নটোরিয়াস থিফ, আর এখানে আমার অ্যাবসেন্টের পর একটি ফর্ম লাগবে। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি বি। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা যাব 6 নম্বর। দ্য রিজন অফ মাই, এটাও আরেকটি কি কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশনের কোশ্চেন। তোমরা যদি লাস্ট গুচ্ছের আগে যে এইচটিইউ এর যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে দেখবে সেন্টেন্স কারেকশন থেকে, প্যাস ভয়েস থেকে, ন্যারেশন থেকে, প্রিপোজিশন থেকে, সকল টপিক থেকে তারা অনেক কোশ্চেন করেছে। তো আমাদের সবকিছুই কি করতে হবে, একটু প্র্যাকটিসে রাখতে হবে। আবিদা আক্তার 4-এর ডি বলেছ। হ্যাঁ, 4-এর ডি, 5-এর আমরা কি বি দিয়েছি। আচ্ছা, 5-এর বি। 6 নম্বরটা উত্তর কি হতে পারে? আচ্ছা, আমরা লক্ষ্য করি, দেখো দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস। দেখো রিজন মানেও কি কারণ, তাই না? আবার ডিউ টু মানেও কি একটা কারণ বোঝায় বা কজ বোঝায়, তাই না? এটা কজ বোঝায়। তাহলে দেখো একই অর্থ তুমি যদি দুইটা ব্যবহার করো, সেটা আসলে সেন্টেন্সে আমরা বাংলায় যেটা বলি যে বাহুল্য দোষ, তাই না? এই যে বাহুল্য দোষে এই সেন্টেন্স গুলো রং হয়ে যায়। ঠিক আছে, একই অর্থ, লাইক তুমি যদি বলো, ধরো একই সেন্টেন্সে আমরা কিন্তু কখনো দুইটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারি না, কারণ কি একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করলেই যথেষ্ট। ঠিক একইভাবে রিজনের সাথে কখনো ডিউ টু একসাথে ইউজ করতে হয় না। আবার দেখো মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস, কোনো সমস্যা নেই, দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ আর ডিউ টু মাই ইলনেস। আবার একই কেস, রিজন আর ডিউ টু একসাথে বসবে না। আবার দেখো মাই সাইলেন্স ইজ ডিউ দা মাই ইলনেস হয় না, সাইলেন্স ইজ ডিউ টু, কারণ ডিউ এর সাথে সবসময় কি বসবে, কারণ অর্থে, কারণ অর্থে ডিউ টু একসাথে বসবে। এই জন্য আমার এটাও ভুল। আমার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বি নম্বর, যে মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাব, হু ইজ টম হার্ড, আই হ্যাভ নেভার হার্ড ড্যাশ হিম। প্রিপোজিশন থেকে কোশ্চেন এসেছে, তাই না? আমাদের প্রিপোজিশনটাও খুব গুরুত্বপূর্ণ, প্রিপোজিশনের ব্যবহারটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসবে। আচ্ছা, উম্মে হানি খান ফাহাদ বলছো 6-এর বি। আচ্ছা, তোমরা যারা 6-এর বি বলেছো তোমাদেরটা সঠিক হয়েছে। এবার 7 নম্বরটাতে আমরা একটু লক্ষ্য করবো, আই হ্যাভ নেভার হার্ড, এখানে কি হবে, ফ্রম হবে না, আফটার হবে না, অন্য হবে না, এখানে উত্তরটা হবে কি হার্ড অ্যাবাউট হিম। কারো সম্পর্কে যখন কোনো কিছু আমরা বলি, সম্পর্কে, আচ্ছা এটার যদি আমরা বাংলা করি যে আই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছু শুনিনি। এই যে সম্পর্কে অর্থে আমরা সবসময় অ্যাবাউট ইউজ করি, ফ্রম ইউজ করি কখন, হতে, থেকে, যে অর্থে, লাইক আমি ঢাকা থেকে পাবনা পাবনা যাবো, লাইক আই উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু পাবনা, তাই না? এরকম ফ্রম, হতে থেকে চে অর্থে আমরা ফ্রম ইউজ করি। আফটার হচ্ছে পরে ইউজ করি, পরে অর্থে। আর অনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে তল স্পর্শ করা, লাইক আমি একটা কলম রাখলাম বা টেবিলে একটা কলম রাখলাম, সে কলমটা অবশ্যই কি টেবিলের তলটা স্পর্শ করে আছে, তখন আমি কি বলবো, আই পুট দ্য পেন অন দ্য টেবিল। যে কোনো তল স্পর্শ করা অর্থে আমরা অন ইউজ করি, তাই না? এরকম বিভিন্ন ব্যবহার আছে। তো এখানে উত্তরটা হবে হচ্ছে এ নম্বর, কারণ সম্পর্ক বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করি। আচ্ছা, 7-এর এ, উম্মে হানি, রাসেল বিন শাফি, আবিদা আক্তার, রাকিব হাসান, সবারটাই সঠিক হয়েছে। আচ্ছা, 8 নম্বরটাতে আমরা যাবো যে আই ডোন্ট নো হোয়াট টাইম উই উইল অ্যারাইভ, ইট ডিপেন্ডস ড্যাশ ট্রাফিক। এই কোশ্চেনটা এসেছে আমাদের কোথা থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, তাই না?
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমাদের খুবই মুখস্থ মুখস্থ টপিকের খুবই ভাইটাল একটা পার্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, ফ্রেজাল ভার্ব আসে, আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে ঠিক মতো। আচ্ছা, তাহলে দেখো ডিপেন্ডস এর পর কোনো নির্ভর করা অর্থে যে কোনো শব্দের পর কি বসে, নির্ভর করা অর্থে যে কোনো শব্দের পর অন বসে। লাইক ডিপেন্ডস অন থাকতে পারে, রিলাই অন থাকতে পারে, কাউন্ট অন থাকতে পারে, তাই না? এরকম বিভিন্ন ডিপেন্ড অন, কারো উপর নির্ভর করা অর্থে সবসময় আমরা কি ইউজ করি? অন ইউজ করি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু লক্ষ্য করব যে আওয়ার অ্যাপার্টমেন্ট ইজ দ্য সেকেন্ড ফ্লোর, দ্যাট ইজ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। আচ্ছা, এবার দেখো, তোমরা যখন প্রিপোজিশন পড়েছো অবশ্যই এই এই রুলস গুলো তোমরা পড়েছো যে যখন কোনো বিল্ডিং এর ফ্লোরের কথা বলা হয় আর যখন কোনো রো বা সারির কথা বলা হয়, ফ্লোরের ক্ষেত্রে আমরা বসা হচ্ছে অন, এবং রো বা সারির ক্ষেত্রে বসা হচ্ছে ইন। লাইক আমি এখন 3 তলায় আছি, তখন আমি কি বলবো? আই এম অন দ্য থার্ড ফ্লোর। ঠিক একইভাবে এখানে যেমন বলেছে আওয়ার অ্যাপার্টমেন্ট ইজ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর, কোনো ফ্লোর বোঝাইতে আমরা সবসময় কি ইউজ করব? অন ইউজ করব। এবং কোনো সারি বোঝাইতে, লাইক তুমি 10 নম্বর সারিতে বসেছো, তুমি গ্যালারিতে খেলা দেখতে গেছো, তুমি গ্যালারি 10 নম্বর সারিতে বসেছো, তখন তুমি কি বলবো? আই সিট ইন দ্য টেন্থ ইন দ্য টেন্থ রো। ঠিক আছে, এরকম রো অর্থে আমরা ইন ইউজ করবো, ফ্লোর অর্থে আমরা কি ইউজ করবো? অন ইউজ করবো। তাহলে এটা উত্তরটা হবে অন। আচ্ছা, তো অনেকে 8-এর উত্তর দিচ্ছ এখনো। 8-এর ডি ছিল, হ্যাঁ। আচ্ছা, আমরা 9 নম্বরটাতে গেলাম, 9-এর হচ্ছে উত্তর পেলাম হচ্ছে বি। ঠিক আছে, কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা কোশ্চেনে। আবিদা আক্তার বলেছো বি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, হাউ অফেন ডু দ্য বাসেস রান ড্যাশ 20 মিনিটস। এই কোশ্চেনগুলো আসে আমাদের প্রোনাউনের যে ব্যবহারগুলা, প্রোনাউনের অর্থভিত্তিক যে ব্যবহারগুলা, এই অর্থভিত্তিক ব্যবহার থেকে আমাদের প্রচুর কোশ্চেন চলে আসে। ঠিক আছে। আচ্ছা, এই প্রোনাউনের অর্থভিত্তিক যে ব্যবহারগুলো, এখান থেকে আমাদের কোশ্চেনগুলো আসে। আচ্ছা, উম্মে হানি 9-এর বি বলেছো, যারা রাকিব হাসান বি বলছো, 9-এর বি, নাফিসা কবিরও বি বলছো, তোমাদেরটা ঠিক। আচ্ছা দেখো, হাউ অফেন ডু দ্য বাসেস রানস মানে কি, একটি বাস কখন কখন যায়। তখন আরেকজন আমার উত্তর দিল কি, ড্যাশ 20 মিনিটস মানে কি, প্রতি 20 মিনিট পর পর বাস যায়। এরকম প্রতি বিশ 20 মিনিট পর পর বাস যায় অর্থে আমরা ইউজ করব হচ্ছে কি, এভরি ইউজ করব। দেখো অ্যানি বসে কোথায়? অ্যানি বসে কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যানি বসে নেগেটিভ সেন্টেন্স, এটা একটা পজিটিভ সেন্টেন্স। আবার দেখো অল বোঝে কি, সব অর্থে। তো এখানে কোনো সবাই অর্থটা যাচ্ছে না, এখানে আমার যাচ্ছে কি, প্রতি অর্থে। তো এই প্রতি অর্থে আমরা ইউজ করব এভরি 20 মিনিটস, অর্থাৎ প্রতি 20 মিনিট পর পর। আর ইচ, ইচ বসাই আমরা প্রত্যেক অর্থে। ঠিক আছে, প্রত্যেকে অর্থে আমরা ইচ বসাই, এবং ইচ, এভরি, এনি সবগুলোর পরেই আমরা সবসময় ইউজ করব কি, সিঙ্গুলার নাউন। ঠিক আছে, লাইক তুমি কি কিন্তু কখনো বলতে পারবা না যে ইচ বয়েস, এটা কিন্তু কাটা। তোমাকে বলতে হবে কি, ইচ বয় বা ইচ গার্ল, এভরি বয় বলতে হবে তোমাকে। তুমি কিন্তু কখনো বলতে পারবে না এভরি ভয়েস। ঠিক আছে, তার মানে কি, ইচ, এভরি, অ্যানি, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব সিঙ্গুলার নাউন, এবং তার পরবর্তীতে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 10 নম্বর কোশ্চেনটাতে আমরা যাব। 10-এর যারা সি বলেছো, উম্মে হানি কয়েকবার বলেছো, নাফিসা কবির, আমাদের এটা সঠিক হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাব, ড্যাশ ইন দ্য সিটি সেন্টার আর ওপেন অন সানডে। আচ্ছা, আমরা এটাও একটি প্রোনাউনের কোশ্চেন, এটাও প্রোনাউন থেকে কোশ্চেন এসেছে। যে মোস্ট অফ এর যে ব্যবহারটা, দেখো আমরা একটা ফ্রেজাল এক্সপ্রেশন সবসময় ইউজ করি, সেই ইউজটা কি, যে মোস্ট অফ দা, তাই না? কারণ কি, মোস্ট অফ এর পরে আমার অবশ্যই কি লাগবে, একটা দা লাগবে, কিন্তু মোস্টের পূর্বে, মোস্ট অফ এর পূর্বে কিন্তু কখনো কি বসবে না, দা বসে না। আবার আরেকটা নিয়ম, তুমি যদি মোস্টের পর কোনো নাউন বসায়, সরাসরি মোস্টের পরে কোনো যদি নাউন বসায়, তখন সেই নাউনটা আমার প্লুরাল হয়। লাইক আমি বলবো হচ্ছে কি, মোস্ট স্টুডেন্টস। এই এই নিয়মগুলো তোমরা একটু মাথায় রাখবা, তোমাদের সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। আমি বলবো কি, মোস্ট স্টুডেন্টস, অর্থাৎ মোস্ট অফ দা। এই মোস্ট অফ দা এর পূর্বে তুমি কখনো আবার এখানে দা বসাতে পারবা না, এটা একটা ভুল হইতে পারে। আবার মোস্টের পরে যদি কোনো নাউন থাকে, সেই নাউনটা অবশ্যই তোমাকে প্লুরাল হিসেবে ইউজ করতে হবে। এবার লক্ষ্য করো যে এখানে বসেছে কি, মোস্ট অফ শপস, কিন্তু এখানে কি নাই, দাটা আমার নাই, তার জন্য এটা আমার ভুল। আবার দেখো মোস্ট অফ দা শপস, কোনো সমস্যা নেই। এখন আবার সি নাম্বারটাতে দেখো, মোস্ট অফ দা শপস, কোনো সমস্যা নেই, বাট এখানে আবার একটা দা দিয়ে দিয়েছে। আমরা কি জানি, মোস্ট অফ দা নিজে একটা ফ্রেজাল এক্সপ্রেশন একসাথে বসে, তার পূর্বে আমার দা ইউজ করা কোনো প্রয়োজন নাই। আবার দেখো ডি নম্বরটাতে কি আছে, মোস্ট আছে। তো মোস্ট থাকলে আমরা কি জানি, নাউনটা হবে প্লুরাল, এখানে কি আছে, সিঙ্গুলার। এখানে একটা এস হলে আমার উত্তরটা হইতো, তার মানে এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে বি নম্বরটা। ঠিক আছে। 11-র বি বলেছো, আফিয়া মাহমুদা, রাকিব হাসান, মিথিলা রহমান। আচ্ছা,
আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাব, 12 নম্বর, হাউ লং ড্যাশ জ্যান। খুবই সহজ একটি প্রশ্ন, খুবই সহজ। যে তোমরা যখন কোনো সেন্টেন্সে দেখবা হাউ লং আছে, ঠিক আছে, অথবা হাউ অফেন আছে, এই ওয়ার্ড গুলো যখন পাবা তখন চোখ কান নাক বন্ধ করে ইউজ করবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হইতে পারে। তো এবার লক্ষ্য করো, হাউ লং ড্যাশ জেন, ডু ইউ নো, এটা তো হবে না। আবার হ্যাভ ইউ নো, হ্যাভ এ হ্যাড এর পরে V3 বসে, এটাও আমার কাটা, এটাও হবে না। আমার কোশ্চেন এখন বি আর সি এর মধ্যে। লক্ষ্য করবা কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো আসলে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। লাইক এরকম নো, এরকম নো, লাভ, না, এই ওয়ার্ড গুলো আসলে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। আবার মাঝে মাঝে দেখবা সিও থাকতে পারে, আবার এটা আবার ব্যতিক্রম থাকে। তো দেখবা নো এর আমরা কখনো কন্টিনিউয়াস ফর্ম পাই না, সি নম্বরটাও সেই হিসেবে কাটাছে। হ্যাভ ইউ বিন নোয়িং হয় না, হবে কি হ্যাভ ইউ নোন। ঠিক আছে, তুমি কিন্তু কখনো বলো না আই এম লাভিং ইউ, তুমি বলো কি আই লাভ ইউ। মানে এরকম লাভ, নো, এই ওয়ার্ড গুলো আসলে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। এজন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হাউ লং এবং হাউ অফেন এর ক্ষেত্রে আমরা ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই না, 12 বি। গুড। আচ্ছা, উম্মে হানি, বার্ষ রয়, আবিদা আক্তার, মিথিলা রহমান, ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাব, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুমিনাস। খুবই সহজ একটা কোশ্চেন, তোমাদের সিনোনিম অ্যান্টোনিমস থেকে, স্পেলিং থেকে প্রচুর কোশ্চেন আসে। এই জিনিসগুলো তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এবং যেহেতু 50টা কোশ্চেন থাকবে, মোটামুটি সকল টপিকই তোমাদের টাচ করে যেতে হবে যদি ভালো একটা নাম্বার এখান থেকে তুমি ক্যারি করতে পারো। তাহলে দেখো, লুমিনাস অর্থ কি? লুমিনাস অর্থ হচ্ছে, লুমিনাস অর্থ হচ্ছে আলোকিত, তাই না? লুমিনাস অর্থ হচ্ছে আলোকিত। এবার দেখো ডার্ক মানে কি? ডার্ক মানে অন্ধকার। আবার দেখো ডিম মানে কি? আমরা তো ডিম লাইট ধরে না মাঝে মাঝে রাতের বেলা ঘুমানোর সময়, নাকি ডিম লাইট মানে কি? মৃদু আলো বোঝায়, তাই না? ডিম লাইট হচ্ছে মৃদু আলো। আচ্ছা, আর সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, যাই কনটেক্সটের ভিতর যায় না। আচ্ছা, তাহলে লুমিনাস আলোকিত। আর শাইনিং মানে কি? আমরা বলি না তোমার চেহারা গ্লো, খুব শাইন করতেছে। শাইন মানে কি? আলোক। শাইন মানে হচ্ছে কি, এটা আলো বা উজ্জ্বলতা বোঝায়, ঠিক আছে? উজ্জ্বলতা। তাহলে এটা সিনোনিমাস ওয়ার্ডটা কি হবে? লুমিনাসের সিনোনিম হচ্ছে এখানে বি নম্বরটা, শাইনি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, 14 নম্বর, স্ক্র্যাপুলাস মিনস ড্যাশ। এখানে উইট, মিন, ট্রিক, না অনেস্ট। আচ্ছা, 14 নম্বরটা অ্যান্সার কি হতে পারে? মেহানি রাসেল বিন, কি সমস্যা তোমার? টেনশন শিকার বলছো, আমরা বাজে কমেন্ট না করি। 13 বি বলছো, 13 বি, আমরা 13 বি চলে গিয়েছি অলরেডি। আচ্ছা, শাইনিং। আচ্ছা, এর পরবর্তী এই কোশ্চেনটা মানে কি? এটা মানে বোঝায় কোনো ধার্মিক ব্যক্তি, তাই না? কোনো ধার্মিক বা পায়াস টাইপের কোনো লোকজনকে আমরা স্ক্র্যাপুলাস বলি। তাহলে দেখো উইক মানে কি? উইক মানে হচ্ছে খুব দুষ্টু মানুষ, তাই না? উইক মানে হচ্ছে কি, দুষ্টু মানুষ। মিন বলতে তোমরা জানো যে মিনস দ্যাট, তোমরা খুব জানো। আচ্ছা, ট্রিক মানে কি? ট্রিক মানে হচ্ছে কোনো কটু বুদ্ধি বা এই জিনিসগুলো বোঝায়, ঠিক আছে? আচ্ছা, অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ। আর সাধারণত এই ধার্মিক মানুষ বা পায়াস মানুষরা কি হয়, সৎ হয়। এর জন্য স্ক্রাপুলাস মিনস অনেস্ট, ঠিক আছে? আচ্ছা, শেষরামি শুরু করছে, কয়েকজন থাকে, যাই হোক। 15 নম্বর কোশ্চেনটা আবার দেখবো আরেকটি সিনোনিমের কোশ্চেন, সিনোনিম অফ ইনডাইজেন্স, এইটার উত্তরটা কি হতে পারে? আচ্ছা দেখো, ইনডাইজেন্স মানে বোঝায় যারা দরিদ্র, ঠিক আছে? দরিদ্র বা যারা দারিদ্রতার মধ্যে বসবাস করে তাদেরকে বলা হয় ইনডাইজেন্স, অর্থাৎ পুর, অর্থাৎ নিচু শ্রেণীর মানুষদেরকে আমরা ইনডাইজেন্স বলি। অটোনমি মানে হচ্ছে কি, স্বায়ত্ত শাসন, তাই না? অটোনমি মানে হচ্ছে কি, স্বায়ত্ত শাসন, বাস। আর পোভার্টি মানে কি? পোভার্টি মানে কি, দরিদ্রতা। আবার দেখো ল্যাভিশ মানে কি? প্রচুর, যারা প্রচুর পরিমাণে ব্যয় করছে তাদেরকে বলা হচ্ছে ল্যাভিশ। ডরমেন্ট মানে কি? ডরমেন্ট মানে হচ্ছে কি, সুপ্ত। তাহলে এবার বলো তো এখানে উত্তরটা কি হবে? ইনডাইজেন্স এর সিনোনিমাস ওয়ার্ডটা হচ্ছে এখানে পোভার্টি। এরকম তোমাদের সিনোনিম অ্যান্টোনিমস থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আসবে। আচ্ছা, মোহাম্মদ ফারুক আহমেদ বলছো বি, হ্যাঁ, 15-র বি, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, যে ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ আনকেম্পড। মানে অ্যান্টোনিম থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। আনকেম্পড বলতে বোঝায় হচ্ছে অপরিচ্ছন্ন ব্যক্তি, ঠিক আছে?
অপরিচ্ছন্ন। অপরিচ্ছন্ন, টাইডি মানে কি? টাইডি মানে পরিচ্ছন্ন। জেনুইন বলতে বোঝায় আসল। অ্যাপ্লাউস মানে কি? কাউকে বাহবা দেওয়া, তাই না? কাউকে বাহবা দেওয়া। আবার আনটাইডি মানেও বোঝায় হচ্ছে অপরিচ্ছন্ন। দেখো সবগুলো ওয়ার্ডের মিনিং তোমাকে লিখে দিলাম। তো সে অনুযায়ী যেহেতু আমরা অ্যান্টোনিম চেয়েছি, বিপরীত শব্দ, অপরিচ্ছন্ন আর বিপরীত শব্দ অবশ্যই কি হবে? যে পরিচ্ছন্ন। তাহলে এটা উত্তরটা হবে কি? টাইডি। ঠিক আছে। তো 16 এ, যারা 16 এ বলেছো, জান্নাতুল ফেরদৌস কবিতা 15 বি, আবিদ আক্তার 16 এ, রাকিব হাসান 16 এ। আচ্ছা, তোমাদেরটা সঠিক। আচ্ছা, পরবর্তীতে দ্য অ্যান্টোনিম অফ নিফেরিয়াস। আচ্ছা, এইটার উত্তরটা তোমরা দিবা 17 নম্বর। দ্য অ্যান্টোনিম অফ নিফেরিয়াস, এটার মানে কি? ল্যাগরিসাইড, ইসেন্ট্রিক, এক্সাম্পলারি, নাকি করিগেবল? আচ্ছা, এখন নিফারিয়াস বলতে বোঝায়, তোমাদের এটার উত্তরটা কি হবে বলো তো? খুব পারা পিপল আর উত্তর দেয় না কেন? তুমি উত্তর দাও। আচ্ছা, এই নিফারেন্স একটা নেগেটিভ ওয়ার্ড, মোটামুটি এটাকে বলা হয় পৈশাচিক অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে। পৈশাচিক অর্থে। ইসেন্ট্রিক মানে কি বোঝায়? যা খামখেয়ালি মানুষ তাদেরকে বলা হয় ইসেন্ট্রিক। এক্সাম্পলারি বলতে বোঝায় উদাহরণ, তাই না? আচ্ছা, আর করিগেবল বলতে বোঝায় যারা নিরাময় যোগ্য, এই ওয়ার্ডগুলো বোঝায়। তো এইটার অ্যান্টোনিমটা হচ্ছে করিগেবল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। 18 নম্বর, অ্যান্টোনিম অফ গ্র্যান্ডিওর। আমরা খুবই সচরাচর এই ওয়ার্ডগুলো ইউজ করি। গ্র্যান্ডিওর মানে কি বোঝায়? ঝকঝকে, তাই না? ঝকঝকে বা জাঁকজমকপূর্ণ। আমরা জাঁকজমকপূর্ণ আয়োজনগুলো করি, যে জাঁকজমকপূর্ণ, এগুলো বলা হয় হচ্ছে গ্র্যান্ডিওর। তাহলে দেখো, ভাস্টনেস মানে কি বোঝায়? বৃহৎ। স্প্লেন্ডর মানে জাঁকজমকপূর্ণ। ঠিক আছে। স্মলনেস মানে কি? ছোট। আচ্ছা, শ্যাবিনেস মানে হচ্ছে যেটা খুবই, মানে যেখানে কোনো জাঁকজমকপূর্ণতা নেই, সেটা হচ্ছে শ্যাবিনেস। তো এটা অ্যান্টোনিমটা হচ্ছে ডি, 18 ডি। গ্র্যান্ডিওর হচ্ছে জাঁকজমকপূর্ণ, ভাস্টনেস হচ্ছে বৃহৎ, স্প্লেন্ডর মানেও তার সিনোনিমাস ওয়ার্ড, স্মলনেস মানে আমরা জানি খুবই ছোট, ছোট জিনিসগুলা বোঝায়, এবং তার শ্যাবিনেসটা হচ্ছে তার অ্যান্টোনিম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু লক্ষ্য করবো যে অ্যান্না ড্যাশ অ্যান্ড লেফট। অর্থাৎ তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রচুর আসে। তো এখানে আমরা ব্যবহার করব সেইড আর টোল্ড এর একটা নিয়ম আমরা জানি, যে সেইডের পরে সচরাচর কি বসে না, তাই না? সেইডের পর যদি তুমি অবজেক্ট বসাতে চাও, তাহলে সেইড টু প্লাস অবজেক্ট বসতে হয়। অথবা যদি তুমি টোল্ডের পরে অবজেক্ট বসাও, অর্থাৎ টোল্ডের পরে কখনো কি বসে না? টু বসে না। এই টু এর ব্যবহারটা লক্ষ্য করবো। আমরা সেইডের পরে দেখবা টু বসে, লাগে হি সেইড টু মি। বাট তুমি কিন্তু কখনো বলো না যে হি টোল্ড টু মি। কারণ কি, সেইড টু এর পরিবর্তে আমরা কি ইউজ করি? টোল্ড ইউজ করি। তার মানে এখানে লক্ষ্য করো যে এখানে টোল্ডের পরে আমার টু আছে, তার মানে এটা আমার ভুল, আগেই বাদ। আবার দেখো, এখানে সেইডের পরে মি আছে, মানে সেইডের পরে অবজেক্ট আছে, বাট টুটা নেই, তার জন্য এটা আমার আগেই বাদ। ঠিক আছে। আচ্ছা, আবার এখানে টোল্ড মি গুড বাই, এখানে আমার উত্তরটা হবে কি? এ নম্বরটাতে, সেইড গুড বাই টু মি। আন্না সেইড গুড বাই টু মি অ্যান্ড লেফট। ঠিক আছে। ফাহমিদা জাহিদ ফিয়া 18 ডি, তাসফিয়া বিনতে মাহমুদ। ফাহমিদা জাহিদ ফিয়া একবার বি বললা, একবার ডি বললা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। কামাল সেড টু মি হোয়াট ইজ ইওর নেম, এটার ইনডিরেক্ট ফর্মটা কি হইতে পারে? কামাল সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। তা দেখো, এটা যেহেতু একটা কি ইন্টারোগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা সেট টু এর পরিবর্তে কি ব্যবহার করি?
আস্কড ব্যবহার করি, তাই না? এবং পরবর্তীতে কমা তুলে দিয়ে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাই। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা কি বসাই? ইফ বসাই, তাই না? এই নিয়মগুলো তোমরা সবাই জানো। এখন আমরা সেই অনুযায়ী অ্যান্সার করবো যে এই কামাল আস্কড ইউ ইউর নেম, এটা হয় না। কামাল আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, এটাও যাচ্ছে না। কারণ কি, যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা কি বসাবো? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট বসবে, দেন আমার ভার্ব বসবে, তাই না? কিন্তু এই সেন্টেন্সে আমার কি আছে? আগে ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে। আচ্ছা, আবার এখানে দেখো একটা কমা চলে আসছে আননেসেসারি। এটা উত্তরটা হবে কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড অথবা সেড টু এর পরিবর্তে আমরা আস্কড ইউজ করি, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে, তার পরবর্তীতে একটা সাবজেক্ট, তারপরে ভার্বের ভিতরে, তারপরে একটা আমাদের কি বসায়? ভার্ব বসায়, তাই না? তো এই উত্তর অনুযায়ী এটা উত্তরটা হবে হচ্ছে ডি নম্বরটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু লক্ষ্য করব। বিশের ডি, যে বলছো মিথিলা রহমান। আচ্ছা, 21 নম্বরটা, হি সেড টু মি হোয়ার ওয়ার ইউ স্টেইং হোয়েন ইউ ওয়ার ইন ঢাকা, দ্য কারেক্ট ইন্ডিরেক্ট স্পিচ ইজ। এখানে দেখো আমাদের দুইটা টেন্স আছে। হোয়ার ওয়ার ইউ স্টেইং প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আবার আরেকটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটার উত্তর কি হইতে পারে? আমরা যে ডিরেক্ট ইনডিরেক্টের যে নিয়মগুলো জানি, যে টেন্সের যে ব্যবহারটা, যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যায়, তাই না? যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আর আমরা এই আমাদের উত্তরে তাহলে আমি এই দুইটা টেন্স দেখবো, কোথায় পাস্ট পারফেক্ট আছে আর কোথায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এই দুইটা জিনিস আমি আমার উত্তরে দেখবো, তাই না? কারণ নিয়ম অনুযায়ী কি বলবে আমার, এই যেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমার বসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আছে কোথায়? যে ওয়্যার ইন ঢাকা, তাহলে সেখানে বসে আমার পাস্ট পারফেক্ট। আমি দেখবো যেই সেন্টেন্সে দুইটা টেন্স আছে সেটাই আমার সঠিক উত্তর। তাহলে দেখো, আচ্ছা, সেট টু এর পরিবর্তে আস্কড সবখানে ঠিক আছে। এবার আমরা দেখবো কোথায় দুইটা টেন্স আছে। আই হ্যাড বিন স্টেইং হোয়েন আই হ্যাড বিন ইন ঢাকা, একমাত্র এখানেই দুইটা টেন্স আছে। সি নম্বরটাতে দেখো, আই হ্যাড বিন স্টেইং, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়েন আই হ্যাড বিন ইন ঢাকা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, 21-এর সি বলছো। আচ্ছা, একজন বলছে 21-এর বি। আচ্ছা, বি নম্বরটা কেন হবে না? দেখো, আমরা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্স যেহেতু আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি ইউজ করি? পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে কিন্তু দেখো আমার পাস্ট পারফেক্ট টেন্সটা নাই, এখানে আমার পাস্ট পারফেক্ট টেন্সটা নাই, সেজন্য এটা উত্তর হবে না। আমার লাগবে দুইটা টেন্স, একটা হচ্ছে ওয়্যার ইজ স্টেইং, এইটার কারণে আমার লাগবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা এখানে আছে আই হ্যাড বিন স্টেইং। এবং ওয়্যার এর জন্য আমার লাগবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা এখানে আছে হ্যাড বিন। এই জন্য উত্তরটা হবে হচ্ছে আমার সি নম্বরটা। এভাবে টেন্স ধরে ধরে উত্তর করলে আমরা আশা করি পারবো। পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব 22 নম্বর, টার্ন দ্য ইনডিফিনিট ফর্ম অফ স্পিচ, হাউ ক্রুয়েল দ্য বস ইজ, সেড দ্য ক্লার্ক। তাহলে দেখো, এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার। তো দেখো, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি ব্যবহার করি? আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ কি জয়, কোনো দুঃখ বুঝালে কি কি ইউজ করি? এক্সক্লেম উইথ সরো। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। কোনো অবাক হওয়া বোঝালে কি বসাই? এক্সক্লেম উইথ সারপ্রাইজ। এই জিনিসগুলো ব্যবহার করি। তো এখানে দেখো যে হাউ ক্রুয়েল দ্য বস ইজ, একমাত্র এই বি নম্বরটাতে আমার এক্সক্লেমড আছে, তাই না? দেন পরবর্তীতে দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল, এই যে হাউ, এই হাউ এর কারণে আমরা, যদি নাউন থাকে তখন আমরা কি ইউজ করব? অ্যাডজেক্টিভ থাকলে ভেরি ইউজ করবো। বাট যদি কোনো নাউন থাকতো পরবর্তীতে, নাউন থাকলে আমরা গ্রেট ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে আমরা হোয়াট থাকতো। ঠিক আছে, এটা উত্তরটা হবে কি বি নম্বর, দ্য ক্লার্ক এক্সক্লেম দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল। এখানে দেখো টোল্ড আছে, তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো টোল্ড সচরাচর ইউজ করি না। আবার এখানে ডিসক্রাইব আছে, এখানে সেইড আছে, একমাত্র এক্সক্লেমড ওয়ার্ডটা আছে বি নম্বরটাতে, এই জন্য এটা উত্তর হবে বি। আচ্ছা, 22-এ বি বলেছো রাকিব হাসান, মিথিলা রহমান। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাব, ফাইন্ড দ্য প্যাসিভ ভয়েস, সামবডি শুড হ্যাভ কল্ড দ্য প্রেসিডেন্ট দিস মর্নিং।
প্যাসিভ সেন্টেন্সে উত্তর করতে বলছে আমাদের। এটা কি কোথায় আছে? অ্যাক্টিভে আছে, তাই না? প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে করব, দেখো প্যাসিভে থাকার মানেটা কি? প্যাসিভ থাকার মানে হচ্ছে আমার সাবজেক্টটা নিষ্ক্রিয়, তাই না? যেখানে আমার সাবজেক্টটা নিষ্ক্রিয়, প্যাসিভ অর্থটাই হচ্ছে কি? নিষ্ক্রিয়। যেখানে আমার সাবজেক্ট কোনো কাজ করতে পারবে না, তো সাবজেক্টকে আমার ডাকা হবে। তো প্যাসিভ শব্দের ক্ষেত্রে দেখো এখানে আমার আছে কি? শুড হ্যাভ, একটা পারফেক্ট আছে, তাই না? একটা পারফেক্ট টেন্স আছে। তো যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তুমি যখন প্যাসিভ করতে যাবা, তোমার একটা কি লাগবে? বিন লাগবে। বিন প্লাস ভি3 লাগবে। তুমি যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে যখন পারফেক্ট করতে প্যাসিভ করতে যাবা, যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে যখন প্যাসিভ করতে যাবা যাবা তোমার, তখন তোমার কি লাগবে? একটা বিং লাগবে, তাই না? বিং প্লাস ভি3 লাগবে পরবর্তীতে। তো এই জিনিসগুলো লাগবে, যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভে আমার অবশ্যই একটা বিন লাগবে, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করার সময় অবশ্যই আমার একটা বিং লাগবে, বিইআইএনজি। তো এখানে লক্ষ্য করো, এখানে আমার আছে দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ। তাহলে এখানে যদি আমি প্যাসিভ করতে যাই, তাহলে আমি শুড হ্যাভ এর পরে একটা কি লাগবে? বিন লাগবে প্লাস ভি3 লাগবে। এখন দেখবো কোথায় শুড হ্যাভ বিন প্লাস ভি3 আছে। দেখো দ্য প্রেসিডেন্ট কুড বি আছে, এটা আমার হবে না। দ্য প্রেসিডেন্ট মাইট হ্যাভ বিন আছে, এটাও হবে না। দ্য প্রেসিডেন্ট কুড হ্যাভ বিন আছে, এটাও হবে না। আমার হবে এটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল। ঠিক আছে? অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিভটা কিভাবে করব, যে যখন আমি দেখব কোনো পারফেক্ট টেন্সে আছে, তখন প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই আমার কি লাগবে? একটা বিন লাগবে, BEEN প্লাস ভি3। এবং যদি কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে, তুমি দেখবে অবশ্যই প্যাসিভ করার ক্ষেত্রে তোমার অবশ্যই কি লাগবে? বিং লাগবে, BEING প্লাস ভি3। এইভাবে কিছু কিছু ওয়ার্ড গুলা তোমরা নিজের মাথায় গেঁথে নিবা, যাতে পুরোটা আমার করা না লাগে। এই এই ছোট ছোট ট্রিক্স গুলা মাথায় রেখে তোমরা এমসিকিউ গুলা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাবো। দ্য প্যাসিভ অফ হু টট ইউ ফ্রেঞ্চ। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্যাসিভ গুলো, এটা আমাদের অনেক সময় ঝামেলায় ফেলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ গুলো আমাদের অনেক সময় ঝামেলায় ফেলে, এই জিনিসগুলো আমাদের একটু উত্তর করতে হবে। দেখো, হু থাকলে আমরা কি বসাই? ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করার সময় হু থাকলে আমরা নিয়ম অনুযায়ী কি বসাই? বাই হুম। আগে আমরা দেখবো কোথায় কোথায় বাই হুম আছে। কেন বি নাম্বারটাতে আমার বাই হুম নাই, এর আমার আগেই বাদ, তাই না? এখন আমার এ লাগবে, সি লাগবে, আর কি লাগবে? ডি লাগবে। তাহলে দেখো, বাই হুম এর পর যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? কোনো WH ওয়ার্ড এর পরে কি বসে? এটা তো একটা WH ওয়ার্ড, তাই না? WH ওয়ার্ড এর পরে কি বসবে? আগে আমার একটা অক্সিলারি ভার্ব লাগবে, পরে একটি সাবজেক্ট লাগবে, তারপরে আমার একটি কি লাগবে? মেইন ভার্ব লাগবে। আমি দেখবো এই স্ট্রাকচারটা কোথায় আছে। আমার সকল নিয়ম ভুলে যাও, যে প্যাসিভে হুম থাকলে বাই হুম, এই হুম থাকলে বাই হুম বসে, তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, যে কোথায় অক্সিলারি ভার্ব আছে, তারপর সাবজেক্ট আছে, তারপরে কি আছে? মেইন ভার্ব আছে। এবার লক্ষ্য করো, এখানে বাই হুম ফ্রেন্ডস, মানে এখানে আমার কি আছে? সাবজেক্ট আছে, কিন্তু আমার লাগবেটা কি? অক্সিলারি ভার্ব, তার মানে এটা আমার বাদ। আবার দেখো, বাই হুম ইউ, এখানেও একটা কি আছে? সাবজেক্ট আছে, তার মানে এটাও আমার বাদ। একমাত্র ডি ডি নাম্বারটাই সঠিক উত্তর, যে বাই হুম ওয়্যার। দেখো অক্সিলারি ভার্ব, এই যে সাবজেক্ট, তারপরে এই দেখো মেইন ভার্ব। ঠিক আছে? তারপরে বাকিটা এক্সটেনশনে থাকবে। তো এই জিনিসটাই তোমরা মাথায় রাখবে, যে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সে যখন প্যাসিভ করবা, এই স্ট্রাকচারটা ফলো করবা, যে এটা কোনো WH ওয়ার্ডটা আগে বসবে, দেন আমার অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন আমার ভি, মানে মেইন ভার্বটা বসবে। ঠিক আছে? তো এই নিয়ম অনুযায়ী তোমরা যদি অ্যান্সারটা করো, খুব সহজেই তোমরা এই এই এমসিকিউ গুলা সহজেই অ্যান্সার করতে পারবো আশা করি। আচ্ছা, 24-এর যারা ডি বলেছো, তোমাদের সবারটাই সঠিক। মাই আশরাফুল ইসলাম আর নিকা আহমেদ অর্নি। আচ্ছা, পরবর্তীতে আমরা লক্ষ্য করব 25 নম্বর কোশ্চেনটাতে। দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, না হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। তো এই অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, সচরাচর অবজেক্ট গুলো আমাদের একটু ধরে নিতে হবে কিছু কিছু সেন্টেন্সে। এটা সেন্টেন্সটা এরকম ছিল, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ বাই, আজ থাকতে পারতো, ওয়ান্স থাকতে পারতো, যাই থাকুক, একটা বাইয়ের পরে যে অবজেক্টটা, সেটা আমাদের অনেক সময় ধরে নিতে হয়। দেখুন, ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা একটা অ্যান্সার করবো। দেখো, উই শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, না উই যেহেতু আছে, তাহলে আমার পসেসিভে কি বলবো? উই শুড টেক কেয়ার অফ আওয়ার সেলফ। আচ্ছা, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, এটা ঠিক আছে। উই শুড টেক কেয়ার অফ, এখানে আবার ওয়ান্স আছে, যেহেতু আমার সাবজেক্ট উই, আমার এখানে পসেসিভ ফর্মটা লাগবে কি? আওয়ার, তাই না? আওয়ার, দেন উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার হেলথ। যেখানে এখানে তো আমার মাস্ট দরকার নেই, আমার সাবজেক্ট আছে কি? শুড। যেহেতু এখানে আমার শুড দিয়েছে, আমি কখনো কি ইউজ করতে পারবো না? মূল ভার্বটাকে চেঞ্জ করতে পারবো না। তো এখানে আমার উত্তরটা হবে হচ্ছে 25-এ বি নম্বরটাতে, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান হেলথ। ঠিক আছে? আচ্ছা, দেন 25-এ ডিম মাহি মাশফিক জাওয়াদ বলছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাবো 26 নম্বর। আই উইল কিল ইউ ইফ ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ।
এটা কম্পাউন্ড ফর্ম অফ দিস সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ব্যবহারগুলো, বা একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলবে সেটা অ্যাসার্টিভে রূপান্তর করো, ইম্পারেটিভে রূপান্তর করো, কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বলতে পারে সেটাকে অ্যাসার্টিভে রূপান্তর করো, অপটেটিভে রূপান্তর করো। এই যে সেন্টেন্সের যে রূপান্তরগুলো, এই রূপান্তরগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আই উইল কল ইউ ইফ ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ। দেখো, যেহেতু বলছে কম্পাউন্ড সেন্টেন্স, তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট কনজাংশন ব্যবহার করি, আবার কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কিছু কনজাংশন ব্যবহার করি। তো সেই কনজাংশন গুলো আমরা চিনবো যে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কোন কনজাংশন গুলো ব্যবহার করি। অ্যান্ড, অর, বাট, তাই না? সচরাচর এই অ্যান্ড, অর, বাট এই কনজাংশন গুলো সবচেয়ে বেশি ব্যবহার করি। এখন আমি দেখবো কোথায় এই কনজাংশন গুলো আছে, দেখো। আবার কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিন্তু ইফ, দো, দেন অলদো, এই যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো, এখানে ইফ আছে, এখানে ইফ আছে, তাহলে আমার আগেই বাদ। এখানে দেখো অর আছে আমার, এই যে অর, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন অনুযায়ী স্পিক দ্য ট্রুথ অর আই উইল কিল ইউ। ঠিক আছে? আচ্ছা, 26-এর এ, আরনিকা আহমেদ অর্নি, আশরাফুল ইসলাম, রাকিব হাসান বলছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। 27 নম্বরটা হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ? এভরি ম্যান হেটস ওয়্যার, মানে প্রত্যেক মানুষই কি করে? যুদ্ধকে ঘৃণা করে। তাহলে এইটার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে? দেখো, তোমাকে যখন কোনো সেন্টেন্স রূপান্তর করতে দিবি, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই রূপান্তরগুলোর ক্ষেত্রে কি করতে হবে? কখনোই কি করা যাবে না, অর্থের পরিবর্তন করা যাবে না। অর্থ সেম রেখে তুমি যেভাবে করবা সেটাই তোমার সঠিক হবে। এভরি ম্যান হেটস লায়ার। তো জানো, তোমরা যখন দেখবো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এভরি আছে, সেটাকে তুমি ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে লিখবা ইজ দেয়ার অ্যানি প্লাস সিঙ্গুলার একটা সাবজেক্ট। ঠিক আছে? প্লাস সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা হবে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে কি এভরি থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় ইজ দেয়ার এনি প্লাস সিঙ্গুলার সাবজেক্ট। এখন দেখো এটা কোথায় আছে, ইজ দেয়ার এনি ম্যান, এখানে আছে, ম্যানটা প্লুরাল আছে, তাই এটা আমার হবে না, তাই না? আচ্ছা, আবার এখানে এখানে আর আছে, আমার লাগবে কি ইজ, এইগুলো আমার বাদ। এর উত্তরটা হচ্ছে কি, এ নম্বর, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট হেট ওয়্যার। যেহেতু আমাকে বলেছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে, সেহেতু এটা উত্তরটা হবে হু ডাজেন্ট হেট ওয়্যার। ঠিক আছে? হ্যাঁ, একজন বলেছে ফ্যান বয়স, তোমার যেভাবে খুশি সেভাবে মনে রাখতে পারো, বাট আছে আরো, তাই না? আচ্ছা, 27 নম্বরটাতে এ। পরবর্তী 28 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? দেখো, আমাদের সেন্টেন্স একদম খুবই বেসিক পার্ট থেকে আমাদের কোশ্চেন গুলো আসে, কিন্তু তোমাদের বেসিকটা যদি স্ট্রং থাকে, আশা করি তোমাদের কোশ্চেনে 50, অবভিয়াসলি 40-45 তোমরা পেতে পারবা। তাহলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটা কি দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয় কিভাবে? একটি ভার্ব দ্বারা শুরু হয়, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। আর বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন নিয়ম থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। এখানে দেখো কোথায় ভার্ব দ্বারা শুরু হয়েছে, দেখো, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার দেখো, ডু ইউ গো টু দ্য ক্লাব, এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আবার দেখো, আই গো টু স্কুল এভরিডে, এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক যে বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এটা একটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে একমাত্র উত্তরটা হবে হচ্ছে কি সি নম্বরটা। কারণ দেখো, বি হচ্ছে কি V1, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস, যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেহেতু এটার উত্তরটা হবে সি নম্বরটা। ঠিক আছে? 28-এ চিজ, মাহিম, আশফিক, জাওয়াদ, মিথিলা রহমান, সি বলেছো। ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, 29 নম্বর, রবার্ট ড্যাশ অ্যাওয়ে 2 or 3 টাইমস এ ইয়ার। আচ্ছা, রবার্ট, এই টেন্স, এই কোশ্চেন গুলো আসে আমাদের টেন্স থেকে। টেন্স রিলেটেড যে কোশ্চেন গুলো, এগুলো আসে আমাদের টেন্স থেকে। আচ্ছা, দেখো, আমরা একটু অপশনের দিকে লক্ষ্য করি। প্রত্যেকটা অপশনে দেখো একটা ইন্ডিকেটর আছে, ইউজুয়ালি। ইউজুয়ালি দেখো, ইউজুয়ালি, অলওয়েজ, তাই না? সামটাইমস, সামটাইমস, গ্রাজুয়াল, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, সেলডম। ঠিক আছে? রেয়ারলি, এই ওয়ার্ড গুলো ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? অলওয়েজ, ইউজুয়ালি, সামটাইমস, এভরি ডে, এভরি মান্থ, এভরি মর্নিং, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি জানি, যে সাবজেক্ট প্লাস কি বসে? V1 বসে। সাবজেক্ট প্লাস V1।
এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যদি থার্ড থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, তখন আমরা কি ইউজ করি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। এখন আমরা লক্ষ্য করব কোথায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু রবার্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি তুমি বাদে পৃথিবীতে যে আসে সেই হচ্ছে কি থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপর আমার ভার্বের সাথে কি লাগবে, এস বা ইএস লাগবে। এখন দেখো এস বা ইএস আছে আমার দুইটাতে, একটা হচ্ছে সি তে, একটা হচ্ছে ডি তে। কারণ আমার কোশ্চেন হচ্ছে আমি সি অ্যান্সার নিব নাকি ডি অ্যান্সার নিব। সবাই সি বলছো, একজন ডি বলেছো। দেখো এই যে ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, সেলডমস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই না? তো মনে রাখবা এই অ্যাডভার্ব গুলো বসে সব সময় মেইন ভার্বের পূর্বে। অ্যাডভার্ব গুলো বসে মেইন ভার্বের পূর্বে, কিন্তু অক্সিলারি ভার্ব থাকলে তারপরে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে হচ্ছে বসে অ্যাডভার্ব। এখানে যেহেতু আমার অক্সিলারি ভার্ব না, একটাই মেইন ভার্ব আছে, তার মানে মেইন ভার্বের পূর্বে বসবে আমার অক্সিলারি ইউজুয়ালি। তাই এটা উত্তরটা হবে হচ্ছে সি নম্বরটা। ডি নাম্বারটা কেন হয়নি বুঝতে পেরেছো তো? তোমার কোনো কোশ্চিন থাকলে এখানে বলতে পারো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনতে যাব, যে এভরিথিং ইজ গোয়িং ওয়েল, দেয়ার ড্যাশ এনি প্রবলেমস সো ফার। এটাও একটা টেন্সের কোশ্চেন। ঠিক আছে, এটা একটা কি টেন্স রিলেটেড কোশ্চেন। দেখো টেন্স রিলেটেড কোশ্চেনটা হচ্ছে আমরা কি দেখে বুঝবো, এটা হচ্ছে অ্যানি দেখি। দেখবা এই যে অ্যানি, এই অ্যানি বসে সচরাচর অ্যানি এবং ইয়েট, আবার অলরেডি, ঠিক আছে, অলরেডি, এগুলা বসে হচ্ছে অ্যানি, ইয়েট, অলরেডি, এগুলা বসে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সচরাচর প্রেজেন্ট পারফেক্ট, ব্যতিক্রম থাকতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এই যে অ্যানিটা, এই অ্যানিটা বসে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মনে রাখবা অ্যানিটা বসে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার ইয়েরটাও বসে কি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, বাট এই অলরেডিটা বসে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার দেখো এখানে বলেছি যেহেতু আমার অ্যানি আছে, আমার কি লাগবে, সচরাচর একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগবে। এখানে আছে ওয়ারেন্ট, এটা আমার হবে না। আবার এখানে হ্যাভ বিন আছে, এখানে হ্যাভেন্ট বিন আছে, এখানে হ্যাজ বিন আছে। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করবো যে এনি প্রবলেমস, আমার প্লুরাল ভার্ব আছে, সরি প্লুরাল সাবজেক্ট আছে। সাবজেক্টটা কি প্লুরাল, প্লুরাল সাবজেক্টের জন্য আমার ভার্ব লাগবে কি প্লুরাল ভার্ব। এর জন্য আমার হ্যাজ হবে না, আমার লাগবে এখন হ্যাভ এবং হ্যাভেন্টের ভিতরে। এখন আমরা আগেই বলেছি যেহেতু আমার অ্যানি আছে, এই অ্যানিটা বসে কোথায়, অ্যানিটা বসে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেজন্য আমার উত্তরটা নিব হচ্ছে হ্যাভেন বিন এনি প্রবলেমস। ঠিক আছে, 30-এর কেউ বলেছিল বি, কেউ বলেছিল সি। দেখো এই যে অ্যানি, ইয়েট, অলরেডি, সচরাচর ব্যতিক্রম থাকতে পারে, সচরাচর এগুলো আমরা বসা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু আমার এখানে অ্যানি আছে, আর অ্যানি থাকলে আমার অবশ্যই একটা নেগেটিভ পার্ট লাগবে। যদি ইয়েট থাকতো, ইয়েট থাকলেও আমার একটা নেগেটিভ পার্ট লাগতো। সেহেতু এখানে নেগেটিভ পার্ট আছে আমার দুইটাতে, একটা সি নাম্বারটাতে আর একটা হচ্ছে কি এ নাম্বারটাতে। তো যেহেতু ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এই জন্য আমার উত্তরটা হবে হচ্ছে সি নম্বরটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, আই এম নট টায়ার্ড ইনাফ টু গো টু বেড, ইফ আই ড্যাশ টু বেড নাও আই উড নট স্লিপ। এই কোশ্চেনটা এসেছে আমাদের কন্ডিশনাল থেকে, তাই না, কন্ডিশনাল সেন্টেন্স থেকে। দেখো এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমাদের প্রতি বছর প্রচুর কোশ্চেন আসছে। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, আমরা সচরাচর পড়ি তিন প্রকার। ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে কি হয়, এক পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, অপর পাশে উইল প্লাস ভি ওয়ান, তাই না? এই পাশে যদি পাস্ট টেন্স থাকে সেকেন্ড কন্ডিশনালে, তার অপর পাশে কি হবে, উড প্লাস ভি ওয়ান। আচ্ছা, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি হয়, এই পাশে পাস্ট পারফেক্ট থাকলে অপর পাশে কি হবে, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি3। তাহলে এটা দেখো আমার এখানে কি আছে, উড নট আছে, উড প্লাস ভি1 আছে, তার মানে কি এটা আমার সেকেন্ড কন্ডিশনাল রুলস কে ফলো করতেছে। সেকেন্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী এক পাশে যদি উড নট থাকে, তাহলে অপর পাশে আমি কি দিব, পাস্ট ইনডিফিনিট টেন্স দিব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্বের কি বসে, পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্বের বসবে আমার ভি2 ফর্ম। এখানে দেখো গো আছে ভি1, হ্যাড গোন এটা আমার পাস্ট পারফেক্ট টেন্স, এটা কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স না। আবার দেখো উড গো, এটাও কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স না। আমার উত্তরটা হবে হচ্ছে বি নম্বরটা, ওয়েন্ট, তাই না? তার মানে কি আমার কন্ডিশনাল টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল রুলস আমার কয়টা, তিনটা, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো দুই জায়গাতেই তোমাদের গ্যাপ থাকতে পারে। ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরবর্তীতে বসে কি উইল প্লাস ভি1, তাই না? আচ্ছা, দেন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে বসে উড প্লাস ভি1, সরি
উড প্লাস ভি ওয়ান। আর থার্ড কন্ডিশনের ক্ষেত্রে পূর্বে যদি পাস পারফেক্ট টেন্স থাকে, পরবর্তীতে বসে উড প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে এটার উত্তরটা হবে 31-এর বি নম্বরটা। আরফিন তানবিন ডি বলেছো কেন? আরফিন তানবিন আবার মাহি মাশফিক জাওয়াদ ডি বলেছো। তোমরা যারা ডি বলেছো তারা আর একটু দেখে নিবা, ঠিক আছে? আমাদের গ্যাপটা কিন্তু পরে না, গ্যাপটা আমার পূর্বে। যেহেতু পূর্বে আছে সেজন্য আমরা ওয়েন্ট ব্যবহার করেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাই। দ্য পুলিশ অফিসার স্টপড আস অ্যান্ড আস্কড আস হোয়ার ড্যাশ। এই কোশ্চেনটা এসেছে আমাদের ইমবেডেড কোশ্চেন থেকে। তোমরা ইমবেডেড কোশ্চেন নাম নিশ্চয়ই শুনে থাকবা। ইমবেডেড কোশ্চেন, ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী যেটা বসে সেটা হচ্ছে, দেখো, সাধারণত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি বসাই, যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর পরে আমরা একটা অক্সিলারি ভার্ব বসাই না, তারপর একটা সাবজেক্ট বসাই, তারপর একটা মেইন ভার্ব বসাই। একটা মেইন ভার্ব বসাই, যেমন ধরো যে আমি যদি বলি যে হোয়ার আর ইউ গোয়িং, তাই না? এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, আর হচ্ছে কি মেইন ভার্ব। ঠিক একইভাবে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যখন বাক্যের মাঝে বসবে, মনে রাখবা সহজ টেকনিক, বাক্যের মাঝে ডাব্লিউএইচ ওয়ার্ড বসলে এরপরে আগে আমার সাবজেক্ট লাগবে, তারপরে আমার কি লাগবে, ভার্ব লাগবে। মানে দুইটা বিষয়। একটা হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা তো অবশ্যই বাক্যের শুরুতে থাকবে, তাই না? তো বাক্যের শুরুতে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকে তখন আমরা এভাবে কি বসাই, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বসাই। বাট এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি আমার বাক্যের মাঝে বসে, বাক্যের মাঝে বসলে আগে আমার সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে। এবার লক্ষ্য করো, দ্য পুলিশ অফিসার স্টপড আস এন্ড আস্কড আস হোয়ার, বাক্যের মাঝে বসেছে না, আস্কড আস হোয়ার, তাহলে পরবর্তীতে আমার কি লাগবে, সাবজেক্ট লাগবে। এবার দেখো কোন অপশনে আগে আমার সাবজেক্ট আছে। দেখো, ওয়্যার কোনো সাবজেক্ট নাও, আরো কোনো সাবজেক্ট না, সাবজেক্ট আছে দুইটাতে, একটা হচ্ছে উই আর একটা হচ্ছে সি, মানে সি আর ডি তে আমার সাবজেক্ট আছে। এবার আমরা একটু টেন্সের দিকে লক্ষ্য করব। আর বসাবো না ওয়্যার বসাবো? দেখো, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী দুইটা ক্লসেই কি বসে, উভয় টেন্স বসে। অর্থাৎ একটি ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, অপর ক্লজটাও আমার পাস্ট টেন্সে লাগবে। একটি ক্লজ যদি আমার প্রেজেন্টে থাকে, অপর ক্লজটাও প্রেজেন্ট বা ফিউচারে বসতে পারে। আমরা এটা দেখো, আগের ক্লজ গুলা কি ভি টু, এখানেও কি আছে ভি টু। আমরা অবশ্যই এখানে আমার কি লাগবে, একটা পাস্ট টেন্স লাগবে। তাহলে দেখো পাস্ট টেন্স হচ্ছে কি আমার ওয়্যার, এর জন্য এটা উত্তরটা হবে কি ডি। মানে তোমার এমবেডেড কোশ্চেনের নিয়মটা আশা করি বুঝেছো, যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে সচরাচর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বাক্যের শুরুতে বসে, এবং সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বসে। বাট এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যখন বাক্যের মাঝে বসবে, তখন সেটা কি করবে, আগে সাবজেক্টকে গ্রহণ করবে, দেন সে ভার্বের কাছে যাবে, ঠিক আছে? সেই অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে উই ওয়্যার গোয়িং। তাহলে 32-এ যারা ডি বলেছো তাদের সবারটা সঠিক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাবো, যে আই এম টায়ার্ড, আই উড রাদার আউট অফ দিস ইভিনিং ইফ ইউ ডোন্ট মাইন্ড। দেখো, উড রাদার, এই ওয়ার্ডগুলো তোমরা সকলেই পড়েছো, উড রাদার, তাই না? উড রাদার, হ্যাড বেটার, এই যে মডাল ভার্ব গুলা, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে মেন কথা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে সবসময় কি বসে, ভি ওয়ান বসে। আর মডাল ভার্ব গুলোকে যখন তুমি নেগেটিভ করতে চাও তখন কি বসে, এই ভি ওয়ান এর পূর্বে নেগেটিভ বসে। অর্থাৎ একটা নট, না বোধক একটা শব্দ বসবে। ঠিক আছে, যে মডাল ভার্বকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে আমার তার পূর্বে নট বসবে। এটা উত্তরটা কি হবে, যে আই এম টায়ার্ড, আই উড রেদার নট গো আউট দিস ইভিনিং ইফ ইউ ডোন্ট মাইন্ড। দেখো, নট গোয়িং কেন হবে না, কারণ উড রেদারটা হচ্ছে কি একটা মডাল ভার্ব। একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে আমার কি লাগবে, ভি ওয়ান লাগবে। এখানে গোয়িং আছে, এটা আমার আগেই বাদ। এখানে টু গো আছে, এটাও আমার বাদ। আমার কোশ্চেনটা, আমার কনফিউশন হতে পারে কি সি আর ডি এর মধ্যে। তো মডাল ভার্ব যুক্ত যে কোনো সেন্টেন্সকে তুমি যদি নেগেটিভে রূপান্তর করতে চাও, জাস্ট মূল ভার্বের পূর্বে একটি নট লাগাই দিবা। ঠিক আছে, কারণ এটার উত্তরটা হবে হচ্ছে নট গো। ঠিক আছে, লাইক একই সেন্টেন্স আমি যদি এটা এইভাবে বলি, যে আই শুড নট গো দেয়ার। দেখো, এখানে শুডটাও কি একটা মডাল ভার্ব না? আর এটা দেখো একটা কি মেইন ভার্ব। তাহলে মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও, জাস্ট কি করবে, একটা মেইন ভার্বের পূর্বে একটা নট যুক্ত করবা। কোনো ডু, ডাজ, ডিড, এম, ইজ আর কিচ্ছু দরকার নেই। তাহলে মডাল ভার্বের নিয়মটা হচ্ছে, মডাল ভার্ব সচরাচর কি করে, ভি ওয়ান ভার্বকে গ্রহণ করে, এবং এটা যদি নেগেটিভ করতে চাও তাহলে এই ভি ওয়ানটার পূর্বে একটা নট যুক্ত করে দিবা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা একটু যাবো।
34 নম্বরটাতে হ্যাভ ইউ বিন টু ড্যাশ, এই কোশ্চেনটা এসেছে আমাদের আর্টিকেল থেকে। আর্টিকেল রিলেটেড যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আমাদের একটু ক্রিটিক্যাল কোশ্চেন। দেখো, আর্টিকেলের ক্ষেত্রে আমরা সচরাচর জানি যে কোনো দেশের নামের ক্ষেত্রে, আর্টিকেলের ক্ষেত্রে কোনো দেশের নামের ক্ষেত্রে সচরাচর কোনো আর্টিকেল বসে না। সচরাচর দেশের নামের ক্ষেত্রে আর্টিকেল বসে না। দেশের নাম নো আর্টিকেল, ঠিক আছে, নো আর্টিকেল। লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, এই যে দেশের নামগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাই না। বাট কিছু দেশের নাম আছে যে প্লুরাল দেশের নাম, মনে রাখবা প্লুরাল দেশের নাম, অথবা কোনো দেশের সংক্ষিপ্ত নাম, প্লুরাল দেশের নাম অথবা কোনো দেশের সংক্ষিপ্ত নাম, এই দুটার ক্ষেত্রে দা বসে। প্লুরাল দেশের নাম বলতে বোঝায়, লাইক ধরো তুমি ফিলিপাইন্স বানান করো, তুমি ওয়েস্ট ইন্ডিজ বানান করো, দেখবা সবগুলো শেষে এস আছে। আবার নেদারল্যান্ডস বানান করো, দেখবা সবগুলো শেষে এস আছে। এই যে ফিলিপাইন্স, নেদারল্যান্ড, না ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, এই যে এস, এই এসটাই হচ্ছে কি একটা প্লুরাল জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। তবে যে কোনো দেশের নামের শেষে যখন এরকম এস দেখবা, সেগুলো হচ্ছে প্লুরাল দেশ। আবার দেখো ইউকে, না ইউএসএ, এগুলা কি একটা দেশের সংক্ষিপ্ত রূপ। এই যে সংক্ষিপ্ত রূপ আর হচ্ছে প্লুরাল ফর্ম, এগুলার পূর্বে আমরা দা ইউজ করি। আর এমনি সচরাচর যে দেশগুলো আছে সেগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। সেই অনুযায়ী আমরা এটা উত্তরটা করবো যে হ্যাভ ইউ হ্যাভ ইউ বিন টু ড্যাশ কানাডা। দেখো কানাডাতে যেহেতু একটা প্লুরাল না এবং সে সংক্ষিপ্ত রূপও না, আমরা তার পূর্বে অবশ্যই কোনো কি বসবে না, আর্টিকেল বসবে না। এটার জন্য আমার ডি নাম্বারটা দেখো, এখানে দা বসছে, এখানে দা বসছে, ডি আর বি আগে বাদ। এবার দেখো এ আর সি এর মধ্যে আমার কোশ্চেন পরবর্তীতে যাবো। দেখো ইউনাইটেড স্টেটস, দেখো একটা এস আছে। আবার দেখো এখানে ইউনাইটেড স্টেটস একটা এস আছে, তার মানে কি দেশটার নামটা কি প্লুরাল না? তাহলে দেশের নামটা যেহেতু আমার প্লুরাল, প্লুরাল দেশের নামের ক্ষেত্রে আমরা কি বসাই, একটা দা বসাই। তার মানে এটার উত্তরটা হবে হচ্ছে সি নম্বরটা। ঠিক আছে, মাহি মাশফিক 34-এর সি। ফেরদৌসী মুন, যারা সাকিবুল ইসলাম, যারা সি বলেছো সঠিক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাবো আমরা। It took us quite a long time to get here. It was dash journey. It was dash journey. এবার লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে একটা নাউন, তাই না? তো দেখো নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসাও সেটা কি হয়, নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসাও সেটা হয়ে যায় কি একটা অ্যাডজেক্টিভ। আর আর তোমরা সবাই অবশ্যই জানো যে অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। নাও এটা যেহেতু একটা নাউন, তার পূর্বে আমরা যে ওয়ার্ড গুলো বসাবো সেটা হচ্ছে কি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, সেগুলো কখনো প্লুরাল হয় না। আগে দেখবো, আগে আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করবো। দেখো এখানে 3 আওয়ার্স আছে, তাই না, 3 আওয়ার্স জার্নি, তাহলে এটা হচ্ছে আমার প্লুরাল, এটা আমার হবে না। আবার দেখো এখানে একটা আওয়ার্স আছে, এটাও প্লুরাল, এটাও আমার হবে না। কিন্তু সবগুলো সিঙ্গুলার আছে, শুধু বি নম্বরটাতে আর এ নম্বরটাতে। এখন আমি এ নিব না বি নিব, এটা একটা কোশ্চিন। তোমরা জানো যে কমন নাউন গুলো কখনো কি হয় না, একা বসে না। তোমরা কমন নাউন অবশ্যই চিনে থাকবা। কমন নাউন কোনগুলো? কমন নাউন, কমন নাউন হচ্ছে বয়, বা এই যে জার্নি, জার্নিটা হচ্ছে কি একটা কমন নাউন। এই কমন নাউন বাক্যে কখনো কি বসে না, একা বসে না। অবশ্যই তার পূর্বে একটা আমার আর্টিকেল লাগবে। তুমি কিন্তু কখনোই বলতে পারবা না যে আই স বয়, ঠিক আছে, তুমি কখনোই বলতে পারবে না আই স এ বয়। তোমাকে বলতে হবে আই স এ বয় বলতে হবে, অথবা আই স দা বয়েজ বয় বলতে হবে, অথবা তোমাকে কি বলতে হবে, প্লুরাল করতে হবে। অর্থাৎ কমন নাউন কখনোই একা বসে না। যদি তাকে যদি বসাতে চাও অবশ্যই আর্টিকেল সহ বসাতে হবে, অথবা তোমাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। এখানে জার্নি যেহেতু একটা কমন নাউন, সে প্লুরাল নয়, তার পূর্বে অবশ্যই আমার কি লাগবে, একটা ডিটারমিনার বা আর্টিকেল লাগবে। এই জন্য এটার উত্তরটা হবে হচ্ছে এ 3 আওয়ার। ঠিক আছে। আচ্ছা, অনেকেই সকলেই 35-এ এ দিয়েছো, ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। দেয়ার ওয়ার 4 বুকস অন দ্য টেবিল ড্যাশ আর ডিফারেন্ট কালার। দেখো এই রুলসটা আমরা কিন্তু একটু আগে শিখেছি, মনে আছে তোমাদের? ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এই নিয়মটা অবশ্য একটু আগে আমরা আমরা শুরুতে শিখেছি। ইচ অফ, এইদার অফ, এই যে নেইদার অফ, এগুলো পরে কি বসে, প্লুরাল নাউন বসে, তাই না? প্লুরাল, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এবং এটাও বলেছি যে ইচ, এভরি, এইদার, নেইদার, এগুলোর পরে কি বসে, এগুলোর পরে নাউন এবং ভার্ব দুইটাই
দুইটাই কি হয়, সিঙ্গুলার হয়। মানে দুইটা নিয়ম, একটা হচ্ছে ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, এগুলার পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। আর যখন শুধু ইচ, এভরি, এইদার, নেইদার থাকবে, এরপরে যদি কোনো নাউন ভার্ব বসাতে চাও, দুটাই আমার সিঙ্গুলার লাগবে। এবার দেখো, ইচ অফ বুকস, ইচ অফ বুকস, তাহলে ইচ অফ এর পরে নাউন প্লুরাল আছে, ভার্বটাও সিঙ্গুলার আছে, তার মানে এটা আমার সঠিক। আবার দেখো, ইচ অফ দা বুকস ওয়াচ, আচ্ছা ইচ অফ দা বুকস ওয়াজ, এখানে দেখো, এখানে হচ্ছে আমার নাউন আছে প্লুরাল, ভার্বটা আছে সিঙ্গুলার, মানে ইচ অফ দা। আবার এখানে দেখো ইচ বুক ওয়াজ, এখানে আমার কি নাউনটা প্লুরাল সিঙ্গুলার আছে, ভার্বটাও সিঙ্গুলার আছে। এটা উত্তরটা আমরা কি নিব 36-এর? সবাই শুধু বি বলছো না? তাহলে দেখো, ইচ অফ দা, না এই যে দা, ওয়ান অফ দা, এই জিনিসগুলো আসলে একসাথে বসে, যে ইচ অফ দা, তার মানে এটা হচ্ছে এ নাম্বারটা হবে না, কারণ এখানে আমার কোনো দা নাই। ইচ অফ দা বুকস নাই, এটা উত্তরটা হবে হচ্ছে ডি নাম্বার, বি সি দুইটাই রাইট। দেখো, ইচ অফ দা বুকস, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, আবার ইচ এর পরে নাউন নাউন সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার আছে, এটার উত্তরটা হবে হচ্ছে বি প্লাস সি। 36-এ সবাই শুধু বি বলেছো। বি নম্বর অবশ্যই সঠিক আছে, বাট সি নাম্বারটাও দেখো সঠিক, যে ইচ বুক, ইচ, এভরি, এইদার, নেইদার, এগুলো পরে দেখো নাউনটা আমার সিঙ্গুলার আছে, ভার্বটাও আমার সিঙ্গুলার আছে। এর উত্তরটা হবে বি প্লাস সি। ঠিক আছে, শুধু বি নাম্বারটা সঠিক দেখেই বি উত্তর দিলা, আবার সি নম্বরের দিকে তাকাইলা না, এটা কেমন হয়ে গেল না? আমরা অবশ্যই চারটা অপশন অবশ্যই ভালো করে দেখে নিবা। আচ্ছা, 37 নম্বরে যাবো, আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। এই কোশ্চেনটাও এসেছে আমাদের কোথা থেকে? প্রোনাউনের যে ব্যবহারগুলো, প্রোনাউনের ব্যবহারগুলোর ভিতর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হু, হোম, হুইচ এবং দ্যাটের যে ব্যবহারটা। এই যে হু আর হুম, এগুলো বসে কোথায়? ব্যক্তির ক্ষেত্রে, তাই না? আর হুইচ এবং হোয়াট, দ্যাট বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে। তখন দেখো, আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। আই ডোন্ট লাইক স্টোরিজ, স্টোরিজটা কি একটা বস্তু, তাই না, কোনো ব্যক্তি না, তার মানে অবশ্যই বস্তুর ক্ষেত্রে আমার কি বসবে, উইচ বসবে, অথবা কি বসবে, দ্যাট বসবে। এখানে দেখো, দে হচ্ছে ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, হুজ একটি ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, আবার হুও একটি ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, একমাত্র বস্তুকে রিপ্রেজেন্ট করে হচ্ছে দ্যাট। এই জন্য উত্তরটা হবে এ নম্বরটা। আর জু বেগম 36-এর ডি সবার শেষে গিয়ে বলতিছো। আচ্ছা, 37-এর উত্তরটা হবে হচ্ছে এ নম্বর। কেউ ডি বলেছো, কেউ সি বলেছো, তো এরকম কেউ ডি, কেউ সি, কেউ এ, কেউ বি বললে আলটিমেটলি চান্স হয় না, কট খেয়ে যাবা, বুঝছো? মানে সবগুলো অপশন খুব ভালোভাবে দেখে যাবা, নিয়মগুলো সব প্র্যাকটিস করে যাবা। পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, ডোন্ট স্ট্যান্ড অন দ্যাট চেয়ার, ইট ইজ এন ড্যাশ। ইনাফের একটি নিয়ম আমরা পড়ি, তাই না? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ পড়ার সময় ইনাফের একটা নিয়ম তোমরা অবশ্যই পড়ে থাকবা, যে ইনাফ ওয়ার্ডটা বসে হচ্ছে নাউনের পূর্বে। ঠিক আছে, ইনাফটা বসে হচ্ছে কি নাউনের পূর্বে, কিন্তু অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে। ঠিক আছে, তো কিভাবে, লাইক ধরো তুমি বলবো হচ্ছে ইনাফ মিল্ক, ইনাফ মিল্ক, এই যে মিল্কটা হচ্ছে নাউন, তার জন্য তার পূর্বে ইনাফ বসে। বা তুমি যদি বলো ওয়েল ইনাফ, দেখো ওয়েলটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, বিভিন্ন সময় ইউজ করা যায়, এর পরে বসেছে ইনাফ। তুমি কিন্তু কখনো বলতে পারবে না ইনাফ ওয়েল, এটা বলতে পারবে না, কারণ ইনাফের পরে যদি কিছু বসে তাহলে অবশ্যই নাউন হইতে হবে, আর কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকলে সেটা ইনাফের পূর্বে বসতে হবে। সেটা অনুযায়ী আমরা একটু লক্ষ্য করবো, যে ডোন্ট স্ট্যান্ড অন দ্যাট চেয়ার, ইট ইজেন্ট ইনাফ স্ট্রং, স্ট্রং ইনাফ, স্ট্রং ইনাফ নয় স্ট্রং ইনাফ। আচ্ছা, ইনাফ স্ট্রং, ইনাফের পরে আমার নাউন লাগবে, কিন্তু এটা তো একটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই আমি এটা আগে বাদ। আচ্ছা, পরবর্তী জিনিস সাথে দেখবো, এখানে সবগুলা বিসি, স্ট্রং ইনাফ, স্ট্রং ইনাফ, স্ট্রং ইনাফ, সবগুলাই ঠিক আছে। পরবর্তীতে আমরা একটু যাব, দেখো টু, টু এর পরে কি বসে? ভি ওয়ান বসে, তাই না? প্রিপোজিশন একমাত্র টু এর পরে ভি ওয়ান বসে, বাকি প্রিপোজিশনের ক্ষেত্রে কি বসে? বাকি প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে দেখো, এটা আমার উত্তরটা এই জন্য ভুল, এখানে কি হবে টু স্ট্যান্ড। আবার দেখো, স্ট্রং ইনাফ ফর আছে, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে, এখানে আমার স্ট্যান্ডিং হবে, কারণ এটা উত্তরটা হবে একমাত্র সি নাম্বারটা। ঠিক আছে, এটা কেন হলো না? কারণ ইনাফের পরে বসে আমার নাউন, এখানে আছে অ্যাডজেক্টিভ। এটা হলো না কারণ টু এর পরে ভি ওয়ান বসে। এটা হলো না কারণ ফর এর পরে ভার্বের আইএনজি বসে। এর উত্তরটা হবে হচ্ছে সি নম্বরটা, 38-এর সি। মিথিলা রহমান, আর্নিকা আহমেদ, অর্নি, মাহিম, আশফিক, জাওয়াদ, তো সবাই সি বলেছো, এটা সবাই পেরেছো।
পরবর্তীটাতে যাবো, এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। এই কোশ্চেনটা এসেছে কি একটা প্রভার্ব থেকে। আমাদের অনেক সময় প্রভার্ব আসে, মানে একটা প্রভাব তুলে দিয়ে একটা শূন্যস্থান টাইপের কোশ্চিন তারা করে। এই প্রভাবের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। এই ব্যাড ওয়ার্কম্যান, যেমন আমরা একটা প্রভাব বলি না যে নাচতে না জানলে উঠান বাঁকা, তাই না? নাচতে না জানলে উঠান বাঁকা। তো এই যে প্রভাব, এটারই ইংরেজি বাক্য বা ট্রান্সলেটর হচ্ছে এইটা, যে ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। এটা অর্থটা হবে কি? 39-এর কি হইতে পারে? বি বলেছো, হ্যাঁ। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। তো এই এই প্রবাদ একটু মুখস্থ টাইপের। আবার এই জিনিসগুলো তোমরা একটু মনে করবে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তাই না? গ্যাসল লোজল, যে কোনো জায়গাতে তোমার শূন্যস্থান দিয়ে দিতে পারে। তো এই প্রভাবগুলো একটু মাথায় গেঁথে নিয়ে যাবা। পরবর্তী কোশ্চেনটাতে যাব। দ্য রেফারি ব্লিউ দ্য হুইসেল টু এন্ড দ্য গেম ড্যাশ দেয়ার ওয়ার 2 মিনিটস লেফট। মানে বুঝাইছে যে যদিও এখানে 2 মিনিট বাকি আছে, তারপরও কি করছে রেফারি? বাঁশি বাজাই দিছে। ঠিক আছে? অনেক সময় বলি না যে টাকা দিয়ে রেফারি কিনে নিয়ে আসছে, আম্পায়ার কিনে নিয়ে আসছে, ওরকম রেফারি এই টাইপের। তো 2 মিনিট বাকি থাকা সত্ত্বেও ম্যাচ জেতানোর জন্য রেফারি কি করছে? বাঁশি বাজাইতেছে। এই যে বিপরীত একটা ঘটনা, আমার 2 মিনিট বাকি আছে এখনো, তারপর আমি বাঁশি বাজাইছি, তার মানে কি এটা একটা বিপরীত ঘটনা না? এই যে বিপরীত ঘটনা, এই বিপরীত ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? দো অথবা অল দো। এটা উত্তরটা হবে হচ্ছে কি দো। দেখো সাইন বলতে কোনো কিছু না, হাউ এভার মানে হচ্ছে যাই হোক, মানে এই অর্থের সাথে যাচ্ছে না। দেয়ার ফোর মানে একটা কি কিসে বোঝায়? দেয়ার ফোর, সো দেয়ার ফোর বসায় হচ্ছে আমরা কোনো রেজাল্টের ক্ষেত্রে, তাই না? কোনো রেজাল্ট, তুমি একটা অকাম করলা বা ভালো কাজ করলা, তার যে রেজাল্টটা হবে সেক্ষেত্রে তুমি দেয়ার ফোর, সো, দাস, এই জিনিসগুলো ইউজ করি। এটা 40-এর অ্যান্সারটা হবে হচ্ছে অল দো। কারণ কি? যদিও অর্থে। ঠিক আছে, অল দো অর্থ হচ্ছে যদিও। এটা কি করেছে? দুইটা বিপরীত অর্থকে এক করেছে। ঠিক আছে, আরজু বেগম, রাগিব হাসান, সিফাত জাহান। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। ওয়াচিং টেলিভিশন ইজ মাই ফেভারিট পাস টাইম। হেয়ার ওয়াচিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, জেরান্ড নাকি ফ্রেজাল ভার্ব? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। এই কোশ্চেন গুলো তোমাদের আসবে যে ওয়াচিং টেলিভিশন ইজ মাই ফেভারিট পাস টাইম। ওয়াচিং টেলিভিশনটা কি? দেখো, একটা জেরান্ড নির্ণয় করার ক্ষেত্রে খুবই সহজ একটা ট্রিক মনে রাখবা। আচ্ছা, এই যে সাবজেক্ট পজিশন, একটা নাউন যেই যে পজিশনে বসবে, একটা জেরান্ডও ঠিক সেই সেই পজিশনে বসবে। নাউন যেমন সাবজেক্ট পজিশনে বসতে পারে, অবজেক্ট পজিশনে বসতে পারে, কোনো প্রিপজিশনের পরে বসতে পারে, ঠিক একইভাবে তুমি যখন দেখবা কোনো সাবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড বসেছে, অবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড বসেছে, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড বসেছে, এগুলার ক্ষেত্রে সেগুলা হয়ে যায় হচ্ছে কি জেরান্ড। মানে কি? সাবজেক্ট, অবজেক্ট, আরেকটা কি প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে, এগুলা ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? জেরান্ড ইউজ করবো। আর পার্টিসিপল গুলা কি করে? পার্টিসিপল গুলো কাউকে না কাউকে কি করে? মডিফাই করে, তাই না? এটা কাজটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের মতো। তাহলে কি ওয়াচিং টেলিভিশন ইজ মাই ফেভারিট পাস টাইম, যেহেতু সাবজেক্ট পজিশনে ওয়াচিং বসেছে, এটা উত্তরটা হবে কি জেরান্ড হবে। আচ্ছা, 41-এর সবাই একজন বলেছে 41-এর এ। কোন দুঃখে বললা? মাহি, মাশফিক, জাওয়াত, খালি ভুল করতেছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ড্রিঙ্ক ইজ। কনজুগেশন অফ ভার্বের এই কোশ্চেন গুলো তোমাদের অনেক সময় আসবে। কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ একটা ভার্বের বিভিন্ন রূপ, V1 ফর্ম, V2 ফর্ম বা V3 ফর্ম, এই যে রূপগুলো, এই রূপগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে। তাহলে ড্রিঙ্কের V1টা কি? পাস্ট পার্টিসিপল চাইছে, তার মানে কি V3। এটা হচ্ছে কি V1। এটা V2টা হচ্ছে কি ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, এটা হচ্ছে কি V2। আর V3টা কি? 42-এর বি, ড্রাঙ্ক, তাই না? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এইগুলা বলতে কোনো ওয়ার্ড নেই। তো উত্তরটা হবে হচ্ছে বি নম্বরটা। খুব সহজ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। না, এই সিঙ্গুলার প্লুরাল থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে, এবং এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমাদের এখনো অনেক অনেক দ্বিধার ভিতর থাকো। তাহলে দেখো সিঙ্গুলার কোনটা। দেখো, তুমি যখন কোনো শব্দ শেষে ইউএম পাবা, কোনো শব্দ শেষে ইউএম পাওয়া, এটাকে তুলি দিয়ে যখন এ দিবে তখন সেটা সিঙ্গুলার হয়। ঠিক আছে? আর ইউএমটা হচ্ছে কি প্লুরাল। লাইক এই যে মাইটোকন্ড্রিয়াম, মাইটোকন্ড্রিয়াম তুলে দিয়ে আমি ইউজ করছি হচ্ছে এ, তার মানে কি এই যে এটা, এটা হবে প্লুরাল আর এটা হবে হচ্ছে সিঙ্গুলার। ইউএম তুলিতে যখন তুমি এ ইউজ করলা তখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার
প্লুরাল ফর্ম। তাহলে দেখো এইটা মাইটোকন্ড্রিয়াটা এসেছে কোথা থেকে? ইউএম থেকে। ইউএম তুলে দিয়ে আমি বসাইছি এ, আমি সেটা হচ্ছে কি প্লুরাল, এটা হবে না। আবার দেখো ডাটাটা আসছে কোথা থেকে? ডেটাম থেকে, তাই না? এই যে ইউএম তুলে দিয়ে আমি এ বসাইছি, ইউএমটা ছিল আমার সিঙ্গুলার, এটা হচ্ছে আমার প্লুরাল। আবার দেখো ফোকাস শেষে যখন কোনো শব্দ শেষে যখন ইউএস থাকবে তার মানে সেটা হচ্ছে কি সিঙ্গুলার। আর শেষে আর এই ইউএসটা তুলে দিয়ে আমি বসাবো হচ্ছে আই, তাহলে সেটা হয়ে যাবে কি প্লুরাল। তাহলে দেখো এই ফোকাসটা হচ্ছে আমার শব্দ, সিঙ্গুলার শব্দ, এটা প্লুরালটা হচ্ছে কি ফোসি। ঠিক আছে। আর যে ফুঙ্গি, এটা কোথা থেকে আসছে? এটা আসছে ফাঙ্গাস থেকে। ইউএস তুলে দিয়ে আই বসাইছে, তার মানে এটা উত্তরটা হবে হচ্ছে কি সি নাম্বারটা। বুঝতে পারছো? শেষে ইউএম তুলে দিয়ে যখন এ বসাচ্ছে প্লুরাল হচ্ছে। এই এই জিনিসগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাব। আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবলস। এটা আমাদের নাউনের যে ডিটারমিনারের যে কোশ্চেন, নাউন ডিটারমিনারের যে কোশ্চেন গুলা সেইখান থেকে আসে। দেখো আমরা কি জানি যে লিটিল, লিটিল ওয়ার্ড গুলা কোথায় বসে? আনকাউন্টেবলের পূর্বে, তাই না? আনকাউন্টেবলের পূর্বে। ফিউ, মেনি, এগুলো বসে কোথায়? কাউন্টেবলের পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে। আর মাছটাও বসে আনকাউন্টেবলের পূর্বে। দেখো এই সল্ট কি, সল্ট হচ্ছে কি লবণ। তো যে জিনিসগুলো আমরা পরিমাপ করে কিনি তো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং সকল ম্যাটেরিয়াল নাউনই কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। যেহেতু একটা একটা আনকাউন্টেবল নাউন, সেহেতু দেখো এই যে ফিউ, ফিউ, এই যে মেনি, ফিউ মেনি, এগুলো বসে কার পূর্বে? কাউন্টেবলের পূর্বে। তার মানে এগুলো আমার হবে না। একমাত্র সি নাম্বারটাই রাইট অ্যান্সার, কারণ লিটলটা বসে আমার আনকাউন্টেবল নাউনের পূর্বে। 44-এর সি বলছো। আচ্ছা, পরবর্তীতে যাব 45। ইডিয়ম সিলভার লাইনিং মিনস। আচ্ছা, এই সিলভার লাইনিং একটা প্রবাদ বাক্যের মধ্যে পাওয়া যায়, আমরা একটা প্রভাবের ভিতর পাই। সেই প্রভাবটা কি? যে এভরি ক্লাউডস, এভরি ক্লাউডস হ্যাজ ইটস সিলভার লাইনিং, তাই না? এরকম একটা প্রভাব পাই না আমরা? এটার মানে কি? এভরি ক্লাউডস মানে কি? এখানে ক্লাউডস রিপ্রেজেন্ট করে হচ্ছে দুঃখকে। ক্লাউড রিপ্রেজেন্ট করে হচ্ছে দুঃখকে, অর্থাৎ প্রতিটা দুঃখের নিচে আমাদের কি থাকে? একটা সিলভার লাইনিং। সিলভার লাইনিং বলতে কি বোঝায়? আশা বোঝায়, হোপ বোঝায়। তাহলে এই যে একটা প্রবাদ বাক্য যে এভরি ক্লাউড হ্যাজ ইট সিলভার লাইনিং, এই প্রবাদ বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এই যে সিলভার লাইনিংটা ব্যবহার করি সেটা হচ্ছে এই হোপ অর্থে। এখন যদি তোমার কোশ্চেন আসে যে এভরি ক্লাউডস এই ওয়ার্ডটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, তখন কিন্তু আবার সেটা দুঃখ বা সরোকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে। এই প্রভাব গুলা তোমরা একটু আসবা, পরে আসবা, ঠিক আছে, পরে পরীক্ষা হলে যাবা। দেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাবো 46 নম্বর। এ ড্যাগার্স ডন মিনস, এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইডিয়মস এর যে কোশ্চেন গুলা, অর্থাৎ এটা আমাদের একটা কি মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং পার্ট থেকেও আমাদের সচরাচর কোশ্চেন গুলা থাকে। এ ড্যাগার্স ডন এটার মানে হচ্ছে কি তোমরা বললো। আচ্ছা, 45-এর এ বলছো এই প্রবাদ ছবিতে আসছিল। হ্যাঁ, তোমাদের সচরাচর আমাদের যে প্রভাবগুলো পড়ি, আমাদের পড়ার ভিতরকার কোশ্চিন গুলাই আসবে, বাট আমরা পারবো না, এটাই হচ্ছে বাস্তবতা, বুঝছো? মানে বেশি টেনশন করলে আসলে আমাদের জানা জিনিসগুলো ভুলে যায়। তো যেহেতু তোমাদের সর্বশেষ পরীক্ষা, অবশ্যই চেষ্টা করবা টেনশন মুক্ত থেকে যাওয়ার হবে, পরীক্ষা দিয়ে আসবা। এট ড্যাগার্স ডন এটার ইডিয়মটা হচ্ছে স্টেট অফ হস্টিলিটি। অর্থাৎ এটা আমাদের মধ্যে যখন শত্রুতা ভাবাপন্ন যে সম্পর্কগুলো তৈরি হয় তখন সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি এট ড্যাগার্স ডন হিসেবে। এটা মেমোরাইজিং পার্ট। দেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ অতি লোভে তাতি নষ্ট? আমাদের যে এই ট্রান্সলেশন গুলা থেকেও দেখবার প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন গুলা থাকে। তো অতি লোভে তাতি নষ্ট, এটা আমরা কি একটা প্রভাবের ভিতর পড়ি, তাই না? এগুলো একটা কি প্রভাবের ভিতর পড়ি। তখন দেখো নো রিস্ক নো গেইন, এটার মানে কি? আবার অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, এটার মানে কি? গ্রাফস ও লজল, এটার মানে কি? আবার লুক বিফোর ইউ লিভ, সবগুলো এক একটা কি প্রভাব। এই প্রভাবগুলোর অর্থটা কি 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 হইতে পারে? দেখো গ্রাফসল লোজল এটার মানে হচ্ছে অতি লোভে তাতি নষ্ট। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, এটা হচ্ছে কি যেমন কর্ম তেমন ফল, তাই না? যেমন কর্ম তেমন ফল। লুক বিফোর ইউ লিভ, লিভ মানে কি? আমরা বলি না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটারই প্রভাব বাক্য হচ্ছে লুক বিফোর ইউ লিভ। আর অতি লোভে তাতি নষ্ট, তার ইংরেজি হচ্ছে গ্রাফসল লোজল। 46 নম্বর, 47 নম্বর সি সবারটাই সঠিক হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এই স্পেলিং থেকে আমাদের খুবই ঝামেলা করে, স্পেলিং থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে বোঝাচ্ছে হচ্ছে সাম্য বা সমতা, এরকম টাইপের একটা ওয়ার্ড দেয় ইকুইলিব্রিয়াম। এটার উত্তরটা কি হবে?
47 নম্বর। চা। আচ্ছা, আমাদের স্পেলিং বোঝানোর কিছুই নেই, এটা আমাদের উত্তর হচ্ছে কি বি নাম্বার, ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটার উত্তর, এটা হচ্ছে বাংলা সাম্য বা সমতাকে রিপ্রেজেন্ট করে। পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব। দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার, হেয়ার দ্য ওয়ার্ড ইনসাইড ইজ। একবার তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের নিচে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিবে, বাংলাতে হোক বা ইংরেজি হোক, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে দেখবা দেন আন্ডারলাইন করে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, বা বাংলায় যদি বলে এটা এটা কি বিশেষ্য বিশেষণ সর্বনাম না ক্রিয়া, যে কোনো কিছু করতে পারে। মানে এরকম যে ওয়ার্ড গুলো যে আন্ডারলাইন করে দিবে, এইগুলো আমাদের বুঝতে হবে। এই যে বেসিক পড়াগুলা, পার্টস অফ স্পিচের যে বেসিক কনসেপ্ট, এটা যা ভালো থাকবে সেই বুঝতে পারবা। ঠিক আছে, দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার। দেখো, সচরাচর দেখবা যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন গুলো আমরা ব্যবহার করি, প্রিপোজিশনের পরে কি বসে, একটা নাউন ফর্ম বসে না? প্রিপোজিশনটার হওয়ার প্রধান শর্তটা হচ্ছে তার পরে একটা নাউন লাগবে। তো সহজ বুদ্ধি, যে কোনো প্রিপোজিশনের পরে যদি তুমি নাউন না পাও, সেটা সবসময় কি হবে, অ্যাডভার্ব হবে। অর্থাৎ প্রিপোজিশনের পর নাউন না থাকলে, নাউন না থাকলে সেটি কি হবে, অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। দেখো, এই ইনসাইটটা কি একটা, আমরা সচরাচর পড়ি একটা প্রিপোজিশন হিসেবে, বাট এটা কখন প্রিপোজিশন হবে, যদি তারপরে একটা নাউন থাকে। যেহেতু এর পরে কোনো নাউন নাই, তার মানে চোখ কান নাক বন্ধ করে এটা উত্তরটা হবে কি, অ্যাডভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, 49-এর একজন বি বলেছিলা, আরজু বেগম। দেখো, প্রিপোজিশন তখনই হয়তো যদি তারপর একটা নাউন থাকো। প্রি মানে কি, প্রি মানে হচ্ছে পূর্বে। পজিশন মানে কি, অবস্থান। কার পূর্বে অবস্থান, নাউনের পূর্বে অবস্থান। মানে প্রিপোজিশন হওয়ার প্রধান শর্তই হচ্ছে তারপরে আমার একটা নাউন লাগবে। আর যদি কোনো প্রিপোজিশন তুমি দেখো নাউন না থাকে, তখন সেটা হয়ে যায় হচ্ছে কি, অ্যাডভার্ব। ঠিক আছে, লাইক আমি যদি বলি যে আই ওয়েন্ট ডাউন, না আমি নিচে নামলাম, দেখো আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এই ডাউনটা আমরা সচরাচর প্রিপোজিশন পড়ি, বাট এর পরে কোনো নাউন নাই, তার মানে এটা এখানে একটা অ্যাডভার্ব। এরপরে যদি আমি যুক্ত করি যে আই ওয়েন্ট ডাউন দা বাস, মানে বাস থেকে নামলাম, এরপর একটা নাউন আছে, তার মানে তখন এটা একটা প্রিপোজিশন হবে। মানে প্রিপোজিশন হওয়ার শর্তটাই হচ্ছে তারপর একটা নাউন লাগবে। আমাদের লাস্ট কোশ্চিন, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপুল। এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ গুলো থেকে আমাদের অনেক কোশ্চিন আসে, যে একটা ওয়ার্ড দিবে, এটা ভার্ব ফর্ম কি, এটা নাউন ফর্ম কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, এই কোশ্চিন গুলো থেকে আমাদের আসবে। আচ্ছা, দেখো, পপুলারিটি, লাস্টে টি ওয়াই থাকলে কি হয়, নাউন হয়। আবার দেখো, এল ওয়াই থাকলে আমরা সচরাচর জানি অ্যাডভার্ব হয়, সবসময় কিন্তু আবার হয় না। কারণ এল ওয়াইটা যদি অ্যাজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, তখন সেটা হয় অ্যাডভার্ব। আর নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে, তখন সেটা হবে কি, অ্যাজেক্টিভ। আমরা যেমন পড়ি না যে ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ড কি একটা নাউন, এরপরে যদি আমি এল ওয়াই যুক্ত করি, ওয়ার্ল্ডলি। আবার দেখো, ফাদারলি, ফাদার একটা নাউন, এরপরে যদি এলওয়াই যুক্ত করি, তখন সেটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। তার মানে এলওয়াই দেখলে চোখ, এলওয়াই দেখলেই যে অ্যাডভার্ব হয়ে যাবে তা না, দেখতে হবে কার সাথে যুক্ত হচ্ছে। এখানে পপুলারটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। পপুলারাইজ, লাস্টে জি ওয়াই জিই বা লাস্টে এসি থাকলে তখন আমরা দেব হচ্ছে কি, সেটা ভার্ব। ঠিক আছে, আবার এফ ওয়াই থাকলেও সেটা দিব হচ্ছে ভার্ব। আবার দেখো, এটা হচ্ছে পপুলাস, এই যে এল ও ইউএস, টি আই ভিই, এই জিনিসগুলো যখন থাকবে তখন সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তার জন্য পিপুলের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে পপুলাস। উত্তরটা হচ্ছে ডি নম্বর। তো আজকে এর এর মধ্যেই শেষ হলো আমাদের 50টি কোশ্চেন। তোমাদের সামনে যে হাজিদানের শেষ পরীক্ষাগুলো হবে, আশা করি তোমাদের সর্বশেষ পরীক্ষা হিসেবে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েই যাবা, এবং তোমাদের সকলের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।